আসসালামু আলাইকুম সবাইকে। সো এসএসসি 26 ব্যাচ তোমাদের নেক্সট এক্সাম কিন্তু কেমিস্ট্রি। সো আজকে চলো আমরা কেমিস্ট্রি শর্ট কোয়েশ্চেন বা এসকিউ নিয়ে একটা ওয়ান শট ক্লাস করে ফেলি। যেখানে আমরা তোমাদের শর্ট সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলা শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা থাকবে এবং এই স্লাইডটা তুমি পাইতে চাইলে তুমি আমার জাস্ট YouTube থেকে ক্লাসটা দেখে ফেলো। YouTube এর ক্লাসের যে ডেসক্রিপশন বক্স থাকে সেখানে কিন্তু আমি স্লাইডটা দিয়ে দেই। ঠিক আছে? সো তুমি আগে ওই স্লাইডটা ডাউনলোড করবা, মানে এই স্লাইড পুরাটাই আছে। সেখান থেকে তুমি কোয়েশ্চেনগুলা দেখবা। ঠিক আছে? যেখানে তোমার প্রবলেম থাকে ওই পার্টটাই তুমি ভিডিওতে টেনে দেখে নিও। ঠিক আছে? পরীক্ষার আগে মানে বড়, বড় ক্লাস করা আমি সাজেস্ট করি না পার্সোনালি। বাট কার কোন জায়গায় প্রবলেম সেটা তো আমি জানি না। সো আমি কিন্তু সবটাই দেখায় দিব। বাট তুমি যদি তোমার মনে হয় যে না আমার পুরা ক্লাসটা করার দরকার নেই, মোটামুটি অনেক কিছুই পারি। শুধু আমার রিভিশনটা দরকার, যেটা আই থিংক এখন সবারই রিভিশনটাই বেশিরভাগ ক্ষেত্রে দরকার। সো তুমি যেই কাজটা করবা স্লাইডটা ডাউনলোড করবা। করার পরে সেটার সাথে দেখবা যে তোমার কোন, কোন জায়গায় প্রবলেম আছে। দেন ওই পার্টটা ক্লাস থেকে টেনে করে ফেলবা। ঠিক আছে? সো চলো শুরু করা যাক। সো আমি আছি তোমাদের সাথে, তোমাদের অমিয় ভাইয়া। তো আজকে আমরা হচ্ছে ফার্স্টে স্টার্ট করব লাস্টের থেকে। ভাল লাগে আরকি। লাস্টের থেকে শুরু করে ফার্স্টের দিকে যাব। তো আমাদের প্রথমে যেই চ্যাপ্টারটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে যে চ্যাপ্টার নাম্বার 11, রাইট? যেটা অর্গানিক কেমিস্ট্রি আরকি। ওকে, চ্যাপ্টার 11 অনেক বেশি প্রশ্ন, বুঝছো? এটা কোত্থেকে শুরু হইছে এটা খুঁজে বের করতে তো এখন আমার অবস্থা খারাপ হয়ে যাইতেছে। এই যে পাওয়া গেছে। ওকে? চ্যাপ্টার 11, তাই না? তো আমরা চ্যাপ্টার 11 দিয়ে স্টার্ট করি। যেমন এখানে অনেকগুলা কোয়েশ্চেন আছে। বেসিক্যালি তোমাদের এসকিউ পার্টটাতে আমার ধারণা হচ্ছে সিকিউ এর যে খ নাম্বার টাইপের কোয়েশ্চেন গুলো আছে, এগুলাই বেশিরভাগ ক্ষেত্রে আসবে আরকি, বুঝছো? কিছু ম্যাথমেটিক্যাল পার্ট হয়তো আসবে, বাট সিকিউর যে খ নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন ওই টাইপের কোয়েশ্চেনই বেশি আসবে। সো আমরা বোর্ড থেকে ওই ধরনের কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব এবং তার পাশাপাশি আমরা দেখব যে বিভিন্ন স্কুলগুলাতে টেস্ট পরীক্ষায় যেই এসকিউ কোয়েশ্চেনগুলো আসছে সেগুলোর একটা মিক্স থাকবে আরকি। সো সবগুলো আমি দেখাবো না, আমি জাস্ট গো থ্রু করব। বেশিরভাগ কোয়েশ্চেনই আই থিংক তোমরা জানো। যেমন আ ইথিন একটা হাইড্রোকার্বন কেন? কারণ আমরা জানি হাইড্রোকার্বন যে যৌগগুলো আছে তাদেরকে আমরা কেন হাইড্রোকার্বন বলি বেসিক্যালি? কারণ হাইড্রোজেন আর কার্বনের কম্পাউন্ড, রাইট? এইজন্য। আচ্ছা, তুমি এই ব্যাখ্যাটা করার জন্য ফার্স্টে কি করবা? ইথিনের আণবিক সংকেতটা লিখবা। তাই না? C2H4, সো তুমি এখানে দেখাবা যে এখানে হচ্ছে কার্বন আর হাইড্রোজেন দ্বারা গঠিত একটা যৌগ আছে এবং এখানে তোমার কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। তাই না? আর হাইড্রোজেন আর কার্বন ছাড়া অন্য কোনো কি নাই? অন্য কোনো মৌলের কিন্তু অস্তিত্ব এখানে নাই, রাইট? শুধু হাইড্রোজেন আর কার্বনই আছে। সো ইন দ্যাট কেস আমরা বলতে পারি যেটা একটা পিওর বা বিশুদ্ধ হাইড্রোকার্বন, তাই না? আর এটা হচ্ছে তোমার অসম্পৃক্ত অ্যালিফ্যাটিক শ্রেণীর হাইড্রোকার্বন। কারণ এসকিউতে তুমি যদি একটা এক্সট্রা ভ্যালু বা এক্সট্রা মানে ইনফরমেশন না দাও, তোমাকে কিন্তু ২ এ আমি চাইলেই ১ দিতে পারি, তাই না? কারণ তুমি জাস্ট জেনেরিক একটা সংজ্ঞা লিখে দিলে তো ২ এ ২ দিব না। তো চেষ্টা করবা যে একটা এক্সট্রা ইনফরমেশন এসকিউতে রাখতে। আদারওয়াইজ তোমাকে ২ এ ২ নাই দিতে পারে টিচার। ঠিক আছে? সো এই কথাটা অবশ্যই এড করবা। যেকোনো কিছু, এটা অ্যালকেন হোক, অ্যালকিন হোক, অ্যালকাইন হোক, সেটা সম্পৃক্ত না অসম্পৃক্ত সেটা বা স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড এটা কিন্তু তোমাকে বলতে হবে। ঠিক আছে? এই এক্সট্রা ইনফরমেশনটা এড করলেই কিন্তু এটা মানে মোটামুটি তুমি ফুল মার্কস আশা করতে পারো। ঠিক আছে? তারপর ইথানল হাইড্রোকার্বন নয় কেন? এখন কোনটা হাইড্রোকার্বন না এটার ব্যাখ্যা তো জানো। হাইড্রোকার্বন হতে হলে শুধু হাইড্রোজেন আর কার্বন থাকতে হবে। ইথানল কি একটা ডেরিভেটিভ, তাই না? একটা জাতক। কারণ ওর মধ্যে আবার OH আছে, তাই না? সো এই কারণে আরকি মানে অক্সিজেন আছে বেসিক্যালি। সো এই কারণে হচ্ছে আমরা এটাকে একদম হাইড্রোকার্বন বলতেছি না বা হাইড্রোকার্বনের জাতক বলতেছি। সো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের আসতে পারে এবার পরীক্ষার মধ্যে। তারপর হাইড্রোকার্বনের প্রকারভেদ নিয়ে আলোচনা করতে পারো। এখানে তুমি অ্যালিফ্যাটিক কি, অ্যারোমেটিক কি, তারপরে চাক্রিক যৌগ এগুলা তুমি ব্যাখ্যা করে দিবা। তারপরে হচ্ছে তুমি আ কি বলতে পারো? যেমন মুক্ত শিকল, বদ্ধ শিকল ওই ব্যাপারটা মেনশন করতে পারো এবং বিভিন্ন এক্সাম্পল দিবা, হ্যাঁ? এক্সাম্পল টাইপের জিনিস দিবা। এক্সাম্পল না দিলে কিন্তু ওই যে এক্সট্রা একটা ভ্যালু এড করতে হবে না? তো ক্লাসিফিকেশনটা দেওয়ার সাথে, সাথে চেষ্টা করবা প্রত্যেকটা ক্লাসিফিকেশনে এক্সাম্পল দিতে। যেমন ধরো যখন তুমি মুক্ত শিকলের কথা বলতেছো, তখন তুমি মুক্ত শিকলের একটা এক্সাম্পল দিলা। মিথেন, ইথেন, বদ্ধ শিকল বলতেছো, সাইক্লোপ্রোপেন, সাইক্লোপেন্টেন এগুলার এক্সাম্পল তুমি দিলা। ঠিক আছে? এক্সাম্পল এর ফিগার আঁকাইতে হবে না। জাস্ট সংকেতটা লিখে দিয়ে নামটা লিখে ব্র্যাকেট দিয়ে সংকেত লিখে দিবে। এই যে এরকম করে আরকি। তো নামটা লিখলা, পাশে ব্র্যাকেট দিয়ে তুমি সংকেতটা লিখে দিলা। ঠিক আছে? তো এইভাবে আনসার করবা তুমি। তারপর ধরো মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে কি বুঝি? এখানে মুক্ত শিকল বা বদ্ধ শিকল ২ টাই কিন্তু আসতে পারে। তো মুক্ত শিকল তুমি ব্যাখ্যাটা দিবা। মুক্ত শিকলের ক্ষেত্রে কি? যে একে অপরের সাথে মানে ২ প্রান্তের যে কার্বন গুলো আছে বা একদম ২ পাশে যেটা আছে সেটা একজনের সাথে আরেকজন যুক্ত না। বদ্ধ শিকল হলে প্রান্তের গুলোও একজনের সাথে আরেকজন
যুক্ত থাকে। তো তুমি একটা এক্সাম্পল দিবা এখানে সুন্দর করে ইয়েটা এক্সাম্পলটা দিবা নাম সহ। যেমন এখানে বিউটেনের এক্সাম্পল দেওয়া আছে। তুমি চাইলে এখানে যেকোনো কিছুর এক্সাম্পল দিতে পারো। এই সেম কোয়েশ্চেনটা বদ্ধ শিকল দিয়েও আসতে পারে। সেক্ষেত্রে তুমি বদ্ধ শিকলের ক্ষেত্রে ধরো তুমি একটা ফিগার আঁকায় দিলা ধরো সাইক এরকম বদ্ধ শিকল হলে এরকম একটা ফিগার আঁকায় দিলে আরকি। ঠিক আছে? মানে সংকেতটা ঠিক মতো লিখে দিবা। সো মুক্ত শিকল, বদ্ধ শিকল ২ টার একটা কিন্তু আসতে পারে। হ্যাঁ? এটা বেশ ইম্পোর্টেন্ট একটা কোয়েশ্চেন। এই যে বদ্ধ শিকল একটা আর এটা একটু মেনশন করবা যে বদ্ধ শিকল কিন্তু সম্পৃক্ত অসম্পৃক্ত ২ ধরনেরই হতে পারে। হ্যাঁ? এই কথাটা এড করে দিও। তারপর দেখো এই যে এই কোশ্চেনটা আসতে পারে সম্পৃক্ত বা স্যাচুরেটেড মুক্ত শিকল হাইড্রোকার্বন কোনটা? সম্পৃক্ত শুধুমাত্র সম্পৃক্ত বা স্যাচুরেটেড কে আছে? শুধু অ্যালকেন আছে, রাইট? অ্যালকিন আর অ্যালকাইন তো অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। সো এটা আসতে পারে। সম্পৃক্ত দিয়েও আসতে পারে, অসম্পৃক্ত দিয়েও কিন্তু আসতে পারে। ঠিক আছে? সো এটা তুমি ব্যাখ্যা করে দিবে। আর এখানে সংকেতটা মাস্ট বি তুমি মেনশন করবা, হ্যাঁ? সংকেতটা মেনশন কিন্তু করতে হবে। ঠিক আছে? আর ওই যে একটা এক্সট্রা ইনফরমেশন এড করতে হবে। যখন আমরা সম্পৃক্তকে সম্পৃক্ত কেন বলতেছি এটাও একটা ব্যাখ্যা দিতে পারো যে তুমি আচ্ছা এটা বেশি সুস্টেবল, তাই না? বেশি সুস্থিত আরকি। স্টেবল কেন? কারণ ওর কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে এবং ওর কার্বনের ৪ টা হাতই ফিল আপ করা আছে এবং ওটা সিঙ্গেল বন্ডের মাধ্যমে ফিল আপ করা, তাই না? সো এটা বেশি স্টেবল রাদার দ্যান অ্যালকিন আর অ্যালকাইন। কারণ ওখানে ডাবল বন্ড আছে কার্বন কার্বন। সো ওখানে কিন্তু যৌগগুলা অ্যালকেনের চাইতে কম স্টেবল ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকার কারণে। ঠিক আছে? এত কিছু লেখা দরকার নেই, বলবা যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড আছে। সো এরা বেশি সুস্থিত রাসায়নিকভাবে বা স্টেবল। আর এটা ওই যে অ্যালকিন আর অ্যালকাইন আসলে বলবা যে কার্বন কার্বন দ্বিবন্ধন ত্রিবন্ধন থাকে যেটা সুস্থিত না, যেটা আসলে সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে আরকি। তারপরে যে অসম্পৃক্তটা আসতে পারে যে বললাম সম্পৃক্ত অসম্পৃক্ত ২ টাই আসতে পারে। তারপর সাইক্লোপেন্টেন একটা বদ্ধ শিকল হাইড্রোকার্বন। কেন? সাইক্লোপেন্টেনের সংকেতটা দিবা C5H10 এটা ফিগারটা আঁকবা CH2 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 যেটা সাইকেলের মতো গঠন করে। চক্রাকার মানে ওদের বলে যে প্রান্তীয় কার্বনগুলা মুক্ত অবস্থায় নেই, তাই না? প্রত্যেকটা কার্বনের সাথে প্রত্যেকটা কার্বনের সম্পর্ক আছে। মানে প্রান্তীয় কার্বনগুলা মুক্ত থাকলে সেটা মুক্ত শিকল, ওপেন এন্ড সাইকেল, বদ্ধ থাকলে ক্লোজ এন্ড আরকি। ক্লোজ চেইন সাইকেল আরকি এটাই। মানে চক্রাকার যে সাইক্লিক যে বিষয়টা আছে সেটা এখন একটা ফিগার এঁকে দেখায় দিবা। ঠিক আছে? যে এটা একটা পঞ্চভুজ আকৃতির বা পেন্টাগনাল একটা শেপ থাকে আরকি। যাই হোক। দেখো এটা কিন্তু বোর্ডেও আসছে। ঠিক আছে? সো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসে। তো তোমাদের এবার ভালো একটা চান্স আছে এগুলো আসার। ইউজুয়ালি সিকিউর খ তে আসছে। বাট বুঝতেছো? তারপর সাইক্লোপ্রোপিন একটি অসম্পৃক্ত বদ্ধশিকল হাইড্রোকার্বন। কেন? সাইক্লোপ্রোপিনে কি আছে? কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। রাইট? আর আমরা একটু আগে শিখছি কার্বন কার্বন দ্বিবন্ধন যদি থেকে থাকে মেইন কথা হচ্ছে প্রোপিন, তাই না? আমি যে একটু আগে একটা এক্সাম্পল দিচ্ছি সেটা হলো প্রোপেনের এক্সাম্পল, তাই না? প্রোপেন মিনস অ্যালকেন যৌগ, তাই না? এখন অ্যালকেন যৌগ বা অ্যালকেন কোম্পানি তো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। এখানে যেখানে প্রোপিনের কথা বলতেছে দ্যাট মিনস এখানে কার্বন কার্বন একটা দ্বিবন্ধন আছে, রাইট? সো দ্বিবন্ধন থাকলেই ওটা কিন্তু কেমিক্যালি একটু আনস্টেবল বা সুস্থিত নয়, তাই না? ও সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে কেন? ডাবল বন্ড আছে এই কারণে। সো এই ব্যাখ্যাটা তুমি সুন্দর করে প্রিসাইজলি দিয়ে দিবা। ঠিক আছে? আরে যেখানে ব্যাখ্যাটা দিবা যে চক্রাকার গঠনের জন্য এটা বদ্ধশৃঙ্খল আর দ্বিবন্ধন থাকার কারণে এটা অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। ঠিক আছে? সো এই হচ্ছে কথা আরকি। তারপর সাইক্লোপ্রোপেন সম্পৃক্ত সিঙ্গেল বন্ড ওপেন, তাই না? সিঙ্গেল বন্ড। তারপর এটা হচ্ছে সাইক্লো কেন? কারণ এটা চক্রাকার, কারণ প্রান্তের গুলা কি কানেক্টেড এটাই। আর কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের কারণে এদেরকে আমরা বলতেছি সম্পৃক্ত। তো এইগুলার মানে ভেরিয়েশন গুলা আমি সবই দেখাই দিচ্ছি। তারপর দেখো অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পার্থক্য। এইটা ইম্পোর্টেন্ট। অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পার্থক্য। এটা সিকিউ বলো বা এসকিউ বলো যেকোনো জায়গায় এটা আসতে পারে, হ্যাঁ? তো এখানে তুমি পার্থক্যটা সুন্দর করে দেখাই দিবা। অ্যালিফ্যাটিক যেগুলো এরা প্রধানত মুক্ত শিকল থাকে বা সাধারণ চক্রাকার যৌগ থাকতে পারে। আর এদের কার্বন হাইড্রোজেন অনুপাত তুলনামূলকভাবে বেশি থাকবে অ্যালিফ্যাটিক যৌগগুলোর মধ্যে এবং এদের দহনের সময় সাধারণত কম ধোঁয়া উৎপন্ন করে, তাই না? এরা হচ্ছে আর অ্যারোমেটিক যৌগ কি এরা একটা এদের অ্যারোমা আছে, রাইট? এই জন্য এদেরকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। তারপর এরা হচ্ছে বিশেষ ধরনের সুস্থিত চক্রাকার যৌগ বা হাকেল নীতি ফলো করে। হাকেল নীতি কথাটা অবশ্যই মেনশন করতে হবে।
আর এদের কার্বন হাইড্রোজেন অনুপাতটা কম থাকে এবং দহনের সময় প্রচুর কালো ধোঁয়াযুক্ত শিখা উৎপন্ন করে। তাহলে এই দহনের সময় যে কম ধোঁয়া উৎপন্ন করে অ্যালিফ্যাটিক আর অ্যারোম্যাটিক যে বেশি ধোঁয়া উৎপন্ন করে, সেটা কিন্তু তোমাকে অবশ্যই ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? এখান থেকে আরেকটা কোশ্চেন আসছে বেনজিনের ব্যাপারটা নিয়ে। বেনজিন কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, হ্যাঁ? আচ্ছা, সেখানে আসতেছি। ফার্স্টে আবার অ্যারোমেটিক, ওই যে ওই পার্থক্য থেকেই বুঝতেছো যে অ্যারোমা থাকতেছে, এরা ৫, ৬, ৭ সাথে সমতুল্য চাকরিক যৌগ, এদের একান্ত দ্বিবন্ধন থাকে। মানে এই কথাগুলা বেনজিনের ক্ষেত্রে প্রযোজ্য। জাস্ট এখানে ৬ সদস্য বিশিষ্ট থাকবে আরকি বেনজিনের ক্ষেত্রে যখন তুমি এটাকে ব্যাখ্যা করবা। একান্ত দ্বিবন্ধন বন্ধন থাকে, মানে অল্টারনেটিং সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ড থাকে। তারপরে হচ্ছে এরা সুগন্ধযুক্ত বা হাকেল নীতি ফলো করে, এটা কিন্তু অবশ্যই বলতে হবে। হাকেল নীতি কথাটা কিন্তু থাকতেই হবে, হ্যাঁ? হাকেল নীতি আর দহনে কালো ধোঁয়া উৎপন্ন করতেছে, এই টাইপের কথাগুলা কিন্তু তোমার অবশ্যই মেনশন থাকতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর ধরো সাইক্লো বিউটেন, এটা কেন অ্যারোমেটিক যৌগ না? কারণ এর মধ্যে একান্ত দ্বিবন্ধন ব্যাপারটা নাই, তাই না? বিউটেন মানে কি অ্যালকেন, তাই না? সব সিঙ্গেল বন্ড ওগুলোর মধ্যে, এইজন্য মানে বেসিক্যালি বেনজিন বলো ওটা নাই, হাকেল নীতি ফলো করতেছে না, দ্যাট ইজ ওয়াই। এই যে বেনজিনকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন বলা হয়? সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকে বেনজিনে, একান্ত দ্বিবন্ধন থাকে, তারপর পোড়াইলে কালো ধোঁয়া বেশি পুড়ে, এই ব্যাপারটা আর কি। এগুলাই অ্যারোমা, ৬ সদস্য, হাকেল নীতি মেনে চলে, 4n+2, মানে এই জেনেরিক কথাবার্তাগুলাই ব্যাখ্যা করে দিবা। ঠিক আছে? সো আমি কিন্তু বলে দিচ্ছি তোমাকে যে কতটুকু আসলে তোমার লিখতে হবে ইন অর্ডার টু গেট আ গুড মার্ক, তাই না? ভালো মার্ক না পাইলে তো আসলে পরীক্ষার আগে এত কষ্ট করে লাভ কি? তাই না? শিখার পার্ট ডান। হ্যাঁ, যা শিখার শিখে ফেলছো। এখন হচ্ছে এই জিনিসটা পরীক্ষায় ভালো করে ইমপ্লিমেন্ট করে ভালো মার্কস তুলে আনা, তাই না? মানে শিখাটা তোমার মেইন দায়িত্ব ছিল, দ্যাট ইজ ডান। এখন হচ্ছে সবাই কিন্তু মোরলে সবকিছুই পারে। ঠিক আছে? তোমার আর তোমার আশেপাশে সবার মানে নলেজ লেভেল কিন্তু খুব একটা ডিফারেন্স নাই। বাট একজন দেখবে অনেক ভালো করে, কিছু স্টুডেন্ট এত ভালো করে না কম্পারেটিভলি। কারণ কি? সে যা জানে সেটা কিন্তু সুন্দর করে লিখতে হয়। বুঝায় লিখতে হয়, তাই না? তুমি অনেক কিছু জানো, বাট কোন জায়গায় কি লিখবা সেটা জানো না। তাইলে কিন্তু আসলে লাভ নাই। ঠিক আছে? সো পরীক্ষার আগ মুহূর্তে আমার মনে হয় যে তোমাকে এটা বোঝানো ইম্পোর্টেন্ট যে তোমার কি, কি লিখতে হবে রাদার দেন তুমি কি মানে পারো কিনা। রাইট? আই হোপ সবাই পারো। বাট স্টিল আমি তোমাকে একটা আইডিয়া দিচ্ছি কিভাবে কি লিখতে হবে না হবে। এনিওয়েজ, এটা কিন্তু আসবে। বেনজিনকে এখানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলা হচ্ছে, হ্যাঁ? কারণ এটা বোর্ডে ফেভারিট একটা কোশ্চেন। তারপর ন্যাপথালিন কেন একটা আ অ্যারোমেটিক যৌগ, যে হাকেল নীতি দিয়ে ব্যাখ্যা করবা। ন্যাপথালিনের টোটাল মানে 4n+2 যদি হয় তাহলে আমাদের n এর ভ্যালু 2 আসতে হবে। আর ন্যাপথালিনে দেখো ২ টা বেনজিন চক্র থাকে এবং এটা ৫ টা হচ্ছে একান্ত দ্বিবন্ধন বিদ্যমান। তাই না? সেভাবে হাকেল নীতি দিয়ে জিনিসটা ব্যাখ্যা করে দিবা। তাহলে ৫ টা যদি একান্ত দ্বিবন্ধন থাকে তাহলে আমরা ইলেকট্রন সংখ্যা কি বলতে পারি? 4n+2 = 10 হবে। তো এখান থেকে n এর ভ্যালু কি পূর্ণ সংখ্যা আসতে হবে। তো পূর্ণ সংখ্যা যেহেতু আসছে, তার মানে কি? এটা একটা অ্যারোমেটিক যৌগ। বেনজিনের ক্ষেত্রেও কিন্তু তুমি ওই যে একান্ত দ্বিবন্ধন বেনজিনে কয়টা থাকবে ওই হিসাব করে হাকেল তত্ত্ব দিয়ে তুমি দেখা দিতে পারো যৌগিক কোশ্চেন করে কেন, মানে ওটা এখানে যেন শুধু মেনশন করে দিচ্ছে, বাট তুমি চাইলে ওই ম্যাথমেটিক্যাল পার্টটাও দেখায় দিতে পারো। ঠিক আছে? ওকে। তারপর দেখো ফেনল একটি ফেনলকে অ্যারোমেটিক যৌগ বলা হয়। সেম অ্যারোমেটিক যৌগ কেন বলা হয়? এটা ফেনলকে দেখলাম ন্যাপথালিন থাকতে পারে, বেনজিন থাকতে পারে। সেম ভাবে এক্সপ্লেন করবা। ৩ টার যেকোনো একটা কিন্তু আসবে। হ্যাঁ, মোটামুটি এটা শিওর। কারণ তোমাদের সিলেবাস ছোট তো, যে এই কোশ্চেন কিছু লিমিটেড আরকি, বুঝছো? তো তোমার ফেনল, তারপর ন্যাপথালিন, বেনজিন এগুলাকে কেন অ্যারোমেটিক যৌগ বলা হচ্ছে এটা কিন্তু চলে আসবে। যেকোনো বোর্ডেই চলে আসবে। তারপর সমগোত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ বলতে আমরা কি বুঝি? দেখো, যে সকল জৈব যৌগের কার্যকারী মূলক একই, তাই না? কার্যকারী মূলক একই হয়, এদের কি থাকে? ভৌত আর রাসায়নিক ধর্মে, তাই না? তোমার ফিজিক্যাল আর কেমিক্যাল যে প্রপার্টিজ গুলো আছে বা ধর্ম আছে, এগুলোর মধ্যে গভীর একটা মিল থাকবে। হ্যাঁ, এই কথাটা কিন্তু আসতে হবে যে ভৌত আর রাসায়নিক ধর্মে একটা মিল থাকে এবং এদের একটা সাধারণ সংকেত দ্বারা, মানে এদের একটা কমন একটা সংকেত আছে, তাই না? তাদেরকে আমরা সমগোত্রীয় শ্রেণী বলি। যেমন সবচেয়ে কমন এক্সাম্পল কি? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, এগুলা, রাইট? সো এগুলো এক্সাম্পল দিয়ে তুমি একটু বলে দিলেই বাস ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবা, মানে ফুল মার্কস নিয়ে আসতে পারবা। ইথেন ও প্রোপেন একই সমগোত্রীয় শ্রেণীভুক্ত কেন?
যখন যে কোনো ইথেন প্রোপেনে যে কোনো কিছুই দিতে পারে, সেখন তুমি এটা জিনিসটা ব্যাখ্যা কিভাবে করবা? ওই যে সংকেতগুলা আছে। লাইক এখানে হচ্ছে ইথেন আর প্রোপেন নিয়ে বলছে, রাইট? তো আমরা জানি যে দুইটাই হচ্ছে আমরা CnH2n+2 এই ফর্মুলায় আমরা ফালাইতে পারবো, রাইট? আমরা দুইটাকেই কিন্তু এই ফর্মুলার মধ্যে ফালাইতে পারবো। যদি আমরা এই দুইটাকেই ফর্মুলার মধ্যে ফালাইতে পারি, তার মানে কি এরা সমগোত্রীয় শ্রেণীর মধ্যে পড়তেছে, কারণ এদেরকে একই ফর্মুলার আন্ডারে আমরা ব্যাখ্যা করতে পারি। তারপর অ্যালকেনকে প্যারাফিন কেন বলা হয়? এটাও কিন্তু অনেকটা ফেভারিট কোশ্চেন টিচারদের। হ্যাঁ, প্যারাফিন মানে কি? যেটা আসক্তিহীন, তাই না? যার মধ্যে কোনো অ্যাফিনিটি নাই। এখন তুমি চিন্তা করো, আমার লাইটের কভারটা সরে গেছে, আমার চোখ জ্বলে যাইতেছে। এখন দাঁড়াও, এটা ঠিক করি। এখন আসি আমরা, এটাকে আমরা কেন প্যারাফিন বলবো? দেখো, প্যারাফিন শব্দের অর্থটা লিখবা, সেটা হচ্ছে লিটল অ্যাফিনিটি বা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় যৌগ। এখন অ্যালকেন সমূহে কার্বন কার্বন গুলা কি থাকে? কার্বন কার্বন বন্ধন গুলা একক বন্ধন বা সিঙ্গেল বন্ড আকারে থাকে, তাই না? সিঙ্গেল বন্ড হওয়া অবস্থায় এরা সাধারণ অবস্থায় কি করবে? বিক্রিয়ায় অংশ নিবে না। কেন? কারণ ওরা অনেক স্টেবল বা সুস্থিত, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকার কারণে। বা ডাবল আর ট্রিপল বন্ড থাকলে কিন্তু তারা কিন্তু অতটা স্টেবল থাকে না, তাই না? সো এই যে নিষ্ক্রিয়তার কারণে এদেরকে আমরা প্যারাফিন বলতেছি। কেন? মেইন রিজন হচ্ছে সিঙ্গেল বন্ড। ওকে, এখন এখানে এই অ্যালকেন না বলে মিথেন বলতে পারে, ইথেন বলতে পারে, প্রোপেন বলতে পারে, ব্যাখ্যা সেম। ওকে, তারপর ধরো C2H6, এটাকে আমরা সম্পৃক্ত বা স্যাচুরেটেড কেন বলতেছি? কারণ আমরা জানি যে অ্যালকেনকে আমরা সম্পৃক্ত বা স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলি। কেন? কারণ তাদের মধ্যে একক বন্ধন থাকে। সো এই একক বন্ধন নিয়ে কিন্তু দুইটা কোশ্চেন আমরা শিখে ফেললাম, তাই না? সম্পৃক্ত কেন বলা হচ্ছে, প্যারাফিন কেন বলা হচ্ছে। এন্ড এই সেম জিনিসটার ভ্যারিয়েশন কি বলছে? আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত, যেটা হচ্ছে অ্যালকিন আর অ্যালকাইনের ক্ষেত্রে প্রযোজ্য, রাইট? সো এই জিনিসটাও কিন্তু আসতে পারে। তারপর দেখো, বিউটেন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। কেন বিউটেনকে কেন আমরা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলি? খেয়াল করো, বিউটেনকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কেন বলা হচ্ছে? কেন? ওই যে ডাবল বন্ড, বিউটিন, বিউটাইন, অনেক কিছু আসতে পারে। সো দেখে বুঝতে হবে, হ্যাঁ, কোনটা অ্যালকেন, কোনটা অ্যালকিন, কোনটা অ্যালকাইন, কজ ওটার উপর ডিপেন্ড করতেছে ওটা স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড, সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত। ওকে, ব্যাখ্যাটা কিন্তু ইজি, জাস্ট এক লাইনের কথা। তারপর ধরো এই যৌগটা অসম্পৃক্ত। অসম্পৃক্ত কেন? কারণ এটা CnH2n-2, রাইট? CnH2n-2 মানে কি? এটা অ্যালকাইন যৌগ, রাইট? যেহেতু অ্যালকাইন যৌগ, তার মধ্যে এটা কি কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে। ট্রিপল বন্ড থাকলে এরা অসম্পৃক্ত প্রকৃতির হয়। দ্যাটস ইট। অর্গানিক থেকে না এসকিউর কোশ্চেন আসে, তোমরা অনেক মজায় আনসার করতে পারবে, আমি যেটা বুঝতেছি, বুঝছো? কারণ খুবই ইজি ইজি কোশ্চেন। দেখো, দেখো, যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন পরমাণু সমূহ পরস্পরের সাথে শুধুমাত্র একক বন্ধনে যুক্ত থাকে তাদেরকে অ্যালকেন বলে। এদের সাধারণ সংকেত CnH2n+2, তাই না? এটা অ্যালকেন দিয়ে আসতে পারে, এটা অ্যালকিন দিয়ে আসতে পারে, এটা অ্যালকাইন দিয়ে আসতে পারে। তো অ্যালকেনের ক্ষেত্রে কি এদেরকে প্যারাফিন যৌগ বলা হয়, কারণ এটা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে। তারপর এই যে এই জিনিসটা ব্যাখ্যা করতে হবে যে কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত এরা গ্যাসিয়াস অবস্থায় থাকে, 5 থেকে 15 পর্যন্ত তরল এবং 16 এর উপরে এরা কঠিন অবস্থায় থাকে। এবং এই যে ভৌত অবস্থা, এই জিনিসটা দিয়ে তোমাদের প্রচুর MCQ কোশ্চেন কিন্তু আসছে। তোমরা যারা টেস্ট পেপার সলভ করছো জানো এটা। ধরো বলবে যে কার্বন নাম্বার 14 থাকলে ওটা যদি অ্যালকেন যৌগ গঠন করে 14টা কার্বন দিয়ে, তাহলে এরা কি ভৌত অবস্থায় থাকবে? দ্য আনসার কি হবে? যেহেতু এটা 5 থেকে 15 এর মধ্যে পড়ে গেছে, তার মানে এটা তরল বা লিকুইড অবস্থায় থাকবে। তারপর দেখো, দহন বিক্রিয়ার ব্যাপারটা এখানে আসে। প্রচুর বায়ুর উপস্থিতিতে এরা পুড়লে এরা প্রচুর তাপ শক্তি, কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প তৈরি করে। ঠিক আছে, সেম জিনিসটা প্যারাফিন তো একটু আগে দেখলাম। দেখো, মিথেন ইথেন প্রোপানকে কেন প্যারাফিন বলা হয়? সেম জিনিস। তারপর অ্যালকেনের নামকরণের সিস্টেম, তো নামকরণের সিস্টেম কিন্তু অ্যালকিন দিয়ে আসতে পারে, অ্যালকিন দিয়ে আসতে পারে, অ্যালকাইন দিয়েও আসতে পারে। সো অ্যালকেনের ক্ষেত্রে লাস্টে কি আমরা এন যুক্ত করি, তাই না? এন প্রত্যয়টা যুক্ত করি, সাফিক্স আর কি, প্রত্যয় মানে সাফিক্স আর কি। এখন দেখো, আমরা যেমন একটা কার্বন থাকলে সে এক্সাম্পল দেবো, 1 2 3 4 4টার জন্য এক্সাম্পল দিবা। যেমন একটা কার্বন থাকলে আমরা মিথের সাথে এন যোগ করি, দুইটা থাকলে ইথের সাথে এন, এইভাবে ব্যাখ্যা দিয়ে দিব, জাস্ট নামকরণ। এটা অ্যালকিনও হতে পারতো, এটা অ্যালকাইনও হতে পারতো। ঠিক আছে,
তারপর দেখো অ্যালকাইল মূলক বলতে আমরা কি বুঝি? অ্যালকাইল মানে কি, আমরা অ্যালকেন যৌগ থেকে একটা হাইড্রোজেন যদি রিমুভ করতাম, রাইট, তাহলে CnH2n+1, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা আইল যুক্ত করি, তাই না? যেমন অ্যালকাইল হ্যালাইড বলি না আমরা? অনেক কিছু আছে, মানে মেইন কথা থেকে আর যারা প্রকাশ করা হয়, অ্যালকেন যৌগ থেকে একটা হাইড্রোজেন রিমুভ করলে ওটাকে আমরা অ্যালকাইল যৌগ বলি। এটাই, যেমন মিথেন থেকে মিথাইল, ইথেন থেকে ইথাইল। তারপরে কোশ্চেনটা দেখো, এটা অ্যালকাইল মূলক কেন? সো এইটা অ্যালকাইল মূলক কেন? কারণ এই যে CnH2n+1 বা CnH2n+2 তো একটা হাইড্রোজেন কমাইলে তো CnH2n+1 হবে, রাইট? সো এটা দিয়ে আমরা ব্যাখ্যা করে দিবা যে কেন এটাকে আমরা অ্যালকাইল যৌগ বলতেছি। ঠিক আছে, জাস্ট ফর্মুলাটা নিবা, ফর্মুলার মধ্যে ফালাই এটার সাথে এটা মিলাবা যে কয়টা কার্বন আছে, কয়টা হাইড্রোজেন আছে, যেটা এই ফর্মুলার সাথে মিলে যাচ্ছে, দ্যাট মিন্স এটা একটা অ্যালকাইল যৌগ। এইটুকু। ওকে, অ্যালকাইলের কোশ্চেন গেল। এই যে এটা আসে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি? দেখো, যে বিক্রিয়ায় সোডিয়াম ইথানয়েডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে উত্তপ্ত করলে মিথেন আর সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয় এবং মুক্ত শিকল থেকে একটি কার্বন পরমাণু কমে যায়, তাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলে। আচ্ছা, ডি মানে কি? ডি মানে হচ্ছে কমে আসা, রাইট? সো এই বিক্রিয়াটা করলে কার্বন পরমাণু একটা কমে যাচ্ছে, এই জন্য এটাকে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলা হচ্ছে। এখানে সোডিয়াম ইথানয়েড, বা এটা হচ্ছে সোডিয়াম ইথানয়েডের সংকেত হচ্ছে CH3COONA। দেখো, সোডিয়াম ইথানয়েডের সাথে আমরা যদি সোডিয়াম হাইড্রোক্সাইডকে যুক্ত করি, তাই না? আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, আমরা যদি উত্তপ্ত করি, মানে কি, আমরা হিট দিব, রাইট? ডেল্টা এইচ দিব আর কি। এখন হিট যদি দেই তাহলে আমাদের কি হবে? এখান থেকে জাস্ট তোমার মুক্ত শিকল থেকে একটা কার্বন পরমাণু কমে যাবে। এটাই, এটা এরকম ইয়ে হয়েছে কেন? আচ্ছা, ফর্মুলা ইয়েতে আসছে। এই হচ্ছে কমপ্লিট রিয়াকশন আর কি। আমি NaO কেন লিখছি? NaOH হবে, হ্যাঁ, ঠিক আছে। এটা দেখো না, এটা ফর্মুলা আকারে চলে আসছে তো, পর দিকে কনফিউজ হয়ে যেতে পারে, ভাই এটা কি লিখছি কিছু তো বুঝলাম না, মানে এটা হচ্ছে সিনট্যাক্সটা আর কি। এটা দেখো, অ্যালকেন সমূহকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কেন? ওই যে বলছিলাম, অ্যালকেন যেহেতু সিঙ্গেল বন্ড আকারে থাকে, so আমরা যখন এই সিঙ্গেল বন্ডটাকে ব্রেক করব, তখন এটা কিন্তু প্রচুর পরিমাণ হিট এনার্জি ক্রিয়েট করবে, রাইট? শোনো, যেটা ভাঙতে বেশি কষ্ট হবে ওটা থেকে আমরা এনার্জিও বেশি পাবো, রাইট? এই জন্য আমরা অ্যালকেনকে বেশি ইউজ করে থাকি আর কি। তো ইউজুয়ালি দেখবা মিথেন অনেক কমন, মিথেন গ্যাস অনেক কমন একটা জিনিস, হ্যাঁ, জ্বালানি হিসেবে ইউজ করা হয় কেন? কারণ এটা ভাঙলে প্রচুর পরিমাণ তাপ শক্তি পাওয়া যায় কম্পেয়ার টু অ্যালকিন এন্ড অ্যালকাইন। আচ্ছা, অ্যালকেন অপেক্ষা অ্যালকিন কেন বেশি সক্রিয়? যে অ্যালকেনে সব সিগমা বন্ড থাকে, অ্যালকিনে পাই বন্ড থাকে, অ্যালকাইনের ক্ষেত্রেও সেম। ওটা কেন হয়? যে সিঙ্গেল বন্ড ডাবল বন্ডের ক্ষেত্রে বিষয়টা চলে আসে, সিঙ্গেল বন্ড থাকলে সিগমা, ডাবল বন্ড থাকলে পাই বন্ড চলে আসে, পাই বন্ড ওটা কি বেশি সক্রিয় করে তোলে যৌগগুলোকে আর কি। দেখো, অ্যালকিনকে অলিফিন কেন বলা হয়? অলিফিন শব্দটার অর্থটা লিখবা, যেটা অলিফিয়েন থেকে এসেছে, গ্রিক শব্দ যার অর্থ তেল উৎপাদনকারী। তো অ্যালকিনের যে নিম্নতর বা লো এন্ডে যে মেম্বার গুলো আছে, লো এন্ড মানে কার্বন সংখ্যা কম, হ্যাঁ, যেমন ইথিন, প্রোপিন, এরা হ্যালোজেনের সাথে, বা হ্যালোজেন মানে কি, ক্লোরিন, মানে গ্রুপ 17 এর ইয়েগুলা, মৌলগুলা বিক্রিয়া করে তৈলাক্ত পদার্থ তৈরি করে। ঠিক আছে, এই জন্য এদেরকে আমরা অলিফিন বলি। অলিফিন মানে তেল উৎপাদন করে, গ্রুপ 17 এর মৌলদের সাথে বিক্রিয়া করে। বুঝছো? এই, তারপর হচ্ছে আহ ইথেন আর ইথিনের মধ্যে কোনটি আমাদের হচ্ছে কম দাহ্য? সো এখানে হচ্ছে যে বলতেছি যে আমরা কোনটা হচ্ছে কম দাহ্য বা লেস ফ্লেমেবল, তাই না? এখন ফ্লেমেবিলিটি কিসের উপর ডিপেন্ড করে, তাই না? এখন ফ্লেমেবল বা দাহ্য পদার্থ আর ডিপেন্ড করতেছে যে ওর মধ্যে আমরা কি জিনিসটাকে জ্বালাচ্ছি বা পোড়াচ্ছি, রাইট? এখন
একটা হাইড্রোকার্বন যৌগের মধ্যে হাইড্রোজেন আর কার্বন থাকে, রাইট? এখন একটা কার্বনকে পোড়ানোর চাইতে হাইড্রোজেন একটু পোড়ানোটা ইজি, কারণ হাইড্রোজেন হচ্ছে লেস মানে মোর ফ্লেমেবল আর কি, বেশি তাড়াতাড়ি পুড়ে যায়। এখন দেখো ইথেন যখন আমরা কথা বলতেছি তখন CnH2n+2, সেখানে সি এর ভ্যালু 2, সেখানে হাইড্রোজেন কয়টা আছে? C2H6, 6টা হাইড্রোজেন আছে। আর যখন আমরা ইথিনের কথা বলতেছি, ইথিনে কিন্তু হাইড্রোজেন আছে 4টা। তাহলে 4টার চেয়ে 6টা বেশি ইজিলি পুড়বে না, মানে বেশি দাহ্য ফ্লেমেবল হবে না। তো আমরা বলতে পারবো যে ইথেন হচ্ছে বেশি দাহ্য, দ্যাট মিন্স কোনটা কম দাহ্য, দ্যাট ইজ ইথিন হচ্ছে কম দাহ্য। ওকে, এটাই আর কি। তারপরে সম্পৃক্ত হাইড্রোকার্বন তো পড়ছি। অ্যালকাইনের বৈশিষ্ট্য, ওই তো অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, ওই দুই তিনটার বৈশিষ্ট্যই কিন্তু আমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু আসতে পারে, সেগুলো একটু দেখে যাবা পরীক্ষার আগে। তারপর আসতে পারে ধরো অ্যালকোহল কি, তো অ্যালকোহল কি থাকে আমাদের, এটা একটা হাইড্রোকার্বন যৌগের একটা জাতক বা ডেরিভেটিভ, যেখানে হচ্ছে আমাদের হাইড্রক্সিল মূলক বা OH-টা বিদ্যমান থাকে। তারপর এটা সংকেতটা লিখবা, এটা সাধারণত বর্ণহীন আর বিশেষ গন্ধযুক্ত হইতে পারে। এটা পানিতে দ্রবণীয় কেন, কারণ এটার পোলারিটি আছে, রাইট? এবং পানির অণুর সাথে হাইড্রোজেন বন্ধন বা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে, এবং পুরাইলে কার্বন ডাইঅক্সাইড আর H2O পানি তৈরি করতে পারে। ওকে, এটা ব্যাখ্যা করে দিব আমরা কেমন। তারপর ধরো ফেনল, ফেনল অ্যালকোহল নয় কেন? আচ্ছা, ফেনল যৌগের মধ্যেও কিন্তু আমাদের হাইড্রক্সিল মূলক বা OH-টা থাকে, তাই না? এখন অ্যালকোহল সমূহকে আমরা যদি অ্যালকাইল মূলকের সাথে যুক্ত থাকে এবং সে সাধারণ সংকেত CnH2n+1 OH যুক্ত করে, তাই না? কারণ ফেনল অ্যালকাইল মূলক। আচ্ছা, এখন দেখো, এখন কিন্তু ফেনলে C6H5OH, তাই না? একটা অ্যারোমেটিক বলয়ের সাথে এরা সরাসরি যুক্ত আছে, তাই এরা এই সাধারণ সংকেতটা মেনে চলতেছে না। যেহেতু এরা এই সাধারণ সংকেতটা মেনে চলতেছে না, আবার ফেনল অ্যালকোহলের তুলনায় অনেক বেশি অম্লীয়, রাইট? এই কারণে আমরা ফেনলকে একটা অ্যালকোহল বলবো না। সো এই পয়েন্টগুলো আসতে হবে। আর এই সেম এই অ্যালকোহলের কোশ্চেনটা কিন্তু তোমার এভাবেও আসতে পারে যে অ্যালকোহলের বৈশিষ্ট্য কি। সো প্রাইম একটা বৈশিষ্ট্য ছিল কিন্তু এই সংকেতটা, রাইট? ফেনল তো সংকেতে মিলতেছে না। শুধু সংকেতটা লিখলে ফুল মার্কস পাবা না, আরো কিছু ইনফরমেশন দিতে হবে, মানে যে আহ, বেশি অম্লীয় এই ইনফরমেশনটা দিলে কিন্তু টিচার বুঝবে যে না, এই ছেলেটা পড়াশোনা করছে, এই মেয়েটা পড়াশোনা করছে, তো ওকে কিন্তু 2 এ 2 দিয়ে দিবে। ওটাই, তুমি টিচারকে কি ভ্যালু প্রোভাইড করতেছো সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তারপর অ্যালডিহাইড কি, তারপর অ্যালডিহাইড যৌগের বৈশিষ্ট্যগুলো লিখবা, তাই না? অ্যালকোহল আসতে পারে, অ্যালডিহাইড যৌগ আসতে পারে। তারপর অ্যালডিহাইড যৌগে মেইন কি মূলক থাকে, CHO মূলকটা থাকে, সংকেতটা দিয়ে দিলা। এভাবে তুমি জিনিসটাকে ব্যাখ্যা করে দিতে পারো। আর এই যে এক্সট্রা পয়েন্ট ব্যাখ্যা করবে, যে পানিতে দ্রবণীয় আর স্ফুটনাঙ্ক অ্যালকোহলের তুলনায় কম কিন্তু অ্যালকেনের চেয়ে বেশি, এক্সট্রা ইনফরমেশন। তারপর ফরমালিন কি, এটা আসতে পারে। তারপরে হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের ব্যাপারটা আসতে পারে, যেমন যে জৈব অ্যাসিডের ব্যাপারটা আসতে পারে, যে COOH, যেখানে কার্বক্সিল মূলক থাকে, মানে COOH CHOOH, এই তিনটা জিনিস নিয়ে কিন্তু কোশ্চেন আসাটা মানে হাই প্রবাবিলিটি আছে আসার আর কি। তারপর ইথানোয়িক অ্যাসিডকে কেন একটা দুর্বল অ্যাসিড বলা হয়? কোনো অ্যাসিডের অ্যাসিডিটি বেশি হওয়ার মানে কি, ওটা বেশি হাইড্রোজেন আয়ন দিতে পারে, তাই না? এখন ইথানোয়িক অ্যাসিডকে আমরা দুর্বল কেন বলতেছি? কারণ ও খুব একটা হাইড্রোজেন আয়ন প্রডিউস করতে পারে না জলীয় দ্রবণে, এই জন্য। এটাই রিজন, আর কোনো রিজন নাই আর কি। যেমন একটা এক্সাম্পল দিতে পারো যে 25°C তাপমাত্রায় 1000টা অণুর মধ্যে মাত্র 4টা অণু বিয়োজিত হয়, তার মানে খুব কম পরিমাণে এসে হাইড্রোজেন আয়ন দিতে পারছে না। হাইড্রোজেন আয়ন কম দিলে তো সবল অ্যাসিড হবে না, দুর্বল অ্যাসিডই হবে। ওকে, এই ব্যাখ্যাটা দিতে হবে। তারপর মিথানেল, মিথানেল কেন পানিতে দ্রবণীয়, তাই না? ওই যে আমরা বলছিলাম কম ছোট যেই ইয়েগুলো আছে, কার্বক্সিলিক গ্রুপগুলো আছে, ওগুলা কিন্তু হচ্ছে তোমার পানিতে দ্রবণীয় হয় কেন? কারণ ওদের মধ্যে পোলার গ্রুপটা অ্যাক্টিভ থাকে, তাই না? এখন দেখো, অক্সিজেন পরমাণু, যেমন আমরা যদি মিথানলের কথা চিন্তা করি, এটা কিন্তু HCHO, তাই না? মাত্র একটা কার্বন আছে, তাই না? তো এটা কিন্তু পানিতে দ্রবণীয় হওয়ার চান্সটা খুবই বেশি, এবং সে দ্রবণীয় হয়ও বটে। কেন? কারণ এর মধ্যে আমরা একটা পোলার গ্রুপের প্রেজেন্স দেখতে পাই। পোলার গ্রুপ আছে, পোলার গ্রুপ থাকলে কি হবে? অক্সিজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে সে কি হবে?
পার্শিয়ালি পজিটিভ হবে, রাইট? সে অক্সিজেনটা পার্শিয়ালি পজিটিভ হবে, আর পার্শিয়ালি নেগেটিভ প্রান্তটা কই চলে যাবে? কার্বনের সাথে চলে যাবে। সো এ হচ্ছে ইলেকট্রনটা বেশি ওর দিকে টেনে নেবে, তো ও মাইনাসটা ওর দিকে টানলে অটোমেটিক্যালি পার্শিয়ালি পজিটিভ হয়ে যাবে না? তাহলে কিন্তু একটা পোলারিটির সৃষ্টি হবে। আর পোলারিটির সৃষ্টি হলে কি হবে? সে পানির মধ্যে খুব সহজে মিশে যেতে পারবে, দ্রবণীয় হয়ে যাবে। বুঝছো? এই হচ্ছে ঘটনা আর কি। ইথানলকে পরিবেশ বান্ধব জ্বালানি কেন বলা হয়? কারণ এটা কি রিনিউয়েবল, তাই না? এটা আমরা বিভিন্ন উদ্ভিদজাত উৎস যেমন আলু, ভুট্টা, আখের ছিবড়া থেকে আমরা তৈরি করতে পারি। আর এটা হচ্ছে কম পরিমাণ কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, তাই না? এই জন্য এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে পরিবেশ বান্ধব জ্বালানি। এটাও কিন্তু আসতে পারে সাস্টেনেবিলিটির কোশ্চেন থেকে আর কি। তারপর ধরো পোলার যৌগ, এগেইন সেম জিনিস, উত্তর ঋণাত্মকতা পার্থক্য। তুমি যদি কিছু ভ্যালু প্রোভাইড করতে পারো, যেমন অক্সিজেনের 3.5, হাইড্রোজেনের 2.1, সো এদের ডিফারেন্সটা কিন্তু কত? 1.4, তাই না? এই 1.4 ডিফারেন্স কিন্তু 0.5 এর চাইতে বেশি। তার মানে কি হবে? এরা পোলার যৌগ সৃষ্টি করবে। পোলার হইলে তো সে সহজে পানিতে মিশতে পারবে, রাইট? তারপরে অ্যালকোহলের কয়েকটা ব্যবহার, এটা আসতেও পারে, নাও আসতে পারে। মেথিলেটেড স্পিরিট হিসেবে ব্যবহার করা হয় বার্নিশ করার জন্য, গাড়ির বিকল্প জ্বালানি, ওষুধ তৈরিতে, পারফিউম, কসমেটিক্স তৈরিতে, ইত্যাদি ইত্যাদি। ওকে, সো চ্যাপ্টার 11 এর কয়টা কোশ্চেনের বাইরে আসবে না আশা করি, কারণ মানে এর বাইরে তেমন কিছু নাই আর কি, শর্ট কোশ্চেন অ্যাটলিস্ট দেওয়ার মতো। বাট আমি সাজেস্ট করব কিছু বিক্রিয়া যেগুলো আছে ওগুলো দেখে যাও। ধরো বেয়ার পরীক্ষা, তারপর যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, এরকম হাবিজাবি কিছু পরীক্ষা আছে না, বা এটা থেকে এটা তৈরি করা, এই টাইপের জিনিসও দিতে পারে কিছু কিছু বোর্ডে, হ্যাঁ? সো প্রিপারেশন তো তুমি নিশ্চয়ই, সো এগুলো একটু দেখে যাও। শর্ট কোশ্চেনের জন্য কিন্তু মানে বিক্রিয়া রিলেটেড জিনিসপত্র আসতে পারে, হ্যাঁ? যদি আমি এখানে মানে একটা না দুইটা দেখাইছি, বাট বিক্রিয়াগুলো একটু দেখে যায়। আমার মনে হচ্ছে না যে বিক্রিয়াগুলো আসবে, বাট দেন এগেইন যেহেতু এটা প্রথমবার তোমাদের শর্ট কোশ্চেন হইতেছে, সো চান্সেস খুবই আর কি, মানে চান্স গুলো এখন বাদ দিয়ে দিতে পারতেছি না, বাট স্কুলগুলাতে ওরকম কিছু আসে নাই, তাই আর কি আমি আর দেখাইলাম না। বাট দেখে যাও, জানি না কার ভাগ্যে কি জুটে যায়, তাই না? সো আমরা এরপরে যাব হচ্ছে এর আগের চ্যাপ্টারে, হুইচ ইজ চ্যাপ্টার 7। কই গেল? আবার হারাই ফেলছি। তো অধ্যায়ের সাথে, হ্যালো, ঠিক আছে। অধ্যায় 7 আমরা শুরু করব হচ্ছে ধরো এই কোশ্চেনটা দিয়ে রাসায়নিক বিক্রিয়ার 3টা বৈশিষ্ট্য। তো এটা তো আমরা জানি সবাই, তাই না? রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে বিক্রিয়কের ধর্মের সাথে সম্পূর্ণ ভিন্ন হবে উৎপাদের ধর্মটা। তারপরে হচ্ছে তাপের উদগীরণ বা শোষণ হবে, মানে একটা ডেলএইচ এর ভ্যালু থাকবে অবশ্যই বিক্রিয়া হইলে। কোনো পরমাণু সৃষ্টি বা বিলুপ্ত হবে না, অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড অলওয়েজ ব্যালেন্সে থাকবে, রাইট? তারপর হচ্ছে কেরোসিনের দহন একটি রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, একটা বিক্রিয়াকে আমরা দহন বিক্রিয়া কখন বলবো? যখন সেখান থেকে কি হবে, আমি এনার্জি পাবো, রাইট? এনার্জি পাবো। আর দহন বিক্রিয়া হইতে হলে কিন্তু তার সাথে অক্সিজেনের বিক্রিয়া হইতে হবে না, অক্সিজেনের মাধ্যমে সেটা পুড়তে হবে। আচ্ছা, এখন দেখো ফার্স্টে এটার জন্য আমাদের সম্পূর্ণ ভিন্ন ধর্ম বিশিষ্ট রাসায়নিক পরিবর্তন যেটা বা কেমিক্যাল চেঞ্জ, সেটাকে বলতে হবে যে কেরোসিন হচ্ছে মূলত কি হাইড্রোকার্বন যুক্ত একটা যৌগ, এবং কেরোসিনের দহন হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তন। কেন? কারণ কেরোসিন দহন করলে আমরা দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস তৈরি হচ্ছে। তার মানে এটাকে আমরা বলতে পারবো একটা রাসায়নিক পরিবর্তন, রাইট? এটা, আর এখানে তুমি যে সংকেত অনুযায়ী বিক্রিয়াটা দিয়ে দিবা, তুমি বুঝাবা যে বিক্রিয়কের উৎপাদ সম্পূর্ণ ডিফারেন্ট এবং তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। তার মানে কি এটা একটা রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। আচ্ছা, মোম জ্বালানোর ক্ষেত্রে কি হইতেছে? মোম জ্বালানোর ক্ষেত্রে আমরা দেখতেছি মোমটা গলে সেটা হচ্ছে প্রথমে তরল পদার্থ হয়, এরপর এটা আবার জমে গিয়ে শক্ত বা কঠিন পদার্থ তৈরি হয়ে যায়। এবং মোমটাকে যখন আমরা জ্বালাই তখন সেটা কিছু অংশ কিন্তু মোম পুড়ে বাষ্প হয়ে যায়, রাইট? তার মানে মোম যখন আমরা পুড়াচ্ছি তখন তার ভৌত ফিজিক্যাল চেঞ্জেসও হচ্ছে, কেমিক্যাল চেঞ্জেসও কিন্তু হচ্ছে, এই আর কি। এখন দেখো উভমুখী বিক্রিয়াকে একমুখী করা যায় কিভাবে। ধরো উভমুখী বিক্রিয়া কখন হবে? যখন আমি একটা বদ্ধ পরিবেশে করতেছি, রাইট? যেমন আমি এই এক্সাম্পলটার দিকে সবাইকে একটু খেয়াল করতে বলবো, এখানে খেয়াল করো।
এখানে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে একটা উৎপাদ তৈরি হচ্ছে হাইড্রোজেন গ্যাস, রাইট? এখন আমি যদি হাইড্রোজেন গ্যাসটাকে বের করে দিই, তাহলে এই হাইড্রোজেনের সাথে তো আর এই জিঙ্ক বিক্রিয়া করে আবার রিভার্স এই রিঅ্যাকশনটা করতে পারতেছে না, তাই না? তার মানে উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে আমি যদি পাত্রটাকে খুলে রেখে দিই অথবা কোনো একটা উৎপাদ বা আউটকাম যদি আমি সরায় ফেলে, তাহলে তো এটা বিক্রিয়া করে আবার রিভার্স যাওয়ার অপশনটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই না? সো এইভাবে আমি একটু উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে পারি। ওকে? তারপর হচ্ছে সোডিয়াম হচ্ছে একটা জারক বা অক্সিডাইজিং এর জারক মানে কি? যারা ইলেকট্রন গ্রহণ করে, মানে কি? যারা বিজারিত হয়, রাইট? তো সোডিয়াম প্লাস আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম তৈরি করে। তার মানে কি? একটা ইলেকট্রন নিতেছে, তার মানে সে একটা জারক পদার্থ। তো জারক বিজারক ২ টা জিনিসই কিন্তু আসতে পারে। যেমন ক্লোরিনকে জারক বলা হয়, সেম জিনিস ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করে। তারপর সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া নয়। সেটার ক্ষেত্রে কি আমাদের সংযোজন এবং সংশ্লেষণ ২ টা বিক্রিয়ারই সংজ্ঞা দিতে হবে, এক্সাম্পল দিতে হবে। তারপরে আমরা বলব যে কেন এটাকে না। যেমন ধরো সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সংজ্ঞাটা দিব যে জারণ বিজারণ বিক্রিয়া ২ বা ততোধিক রাসায়নিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়ে কেবলমাত্র একটা উৎপাদ তৈরি করে। মানে ২ টা যুক্ত হয়ে একটা তৈরি করতেছে। এটাকে বলতেছি আমরা সংযোজন। লাইক FeCl2 আর Cl2 যোগে FeCl3 পাবো বা N2 আর 3 অ্যামোনিয়া আমরা তৈরি করতে পারি, তাই না? সো এইটা হচ্ছে আমরা বলতে পারি যে সংযোজন বিক্রিয়া। বাট সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে দেখো, সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা শুধু বলতেছি যে মৌলিক পদার্থগুলো যুক্ত হয়ে যৌগিক পদার্থ তৈরি করে। এখন এই দুইটাকে আমরা সংযোজন বিক্রিয়া বলতে পারি, যুক্ত হয়ে একটা উৎপাদ তৈরি করছে। বাট এখানে কিন্তু এটা একটা যৌগর সাথে একটা মৌল যুক্ত হয়েছে, তাই না? বাট যখন আমরা সংশ্লেষণ বা সিনথেসিস রিঅ্যাকশনের কথা বলতেছি, তখন কিন্তু এইটা সংশ্লেষণ বিক্রিয়া হবে না। কেন? কারণ এখানে কিন্তু একটা যৌগের সাথে মৌল যুক্ত হয়েছে। এটা শর্তটা হচ্ছে মৌলর সাথে মৌল যুক্ত হয়ে যাবে। এই হচ্ছে পার্থক্যটা। এটা ব্যাখ্যা করে দিবা। যেকোনো একটি পছন্দ মতো এক্সাম্পল দিয়ে। আচ্ছা, প্রশমন বিক্রিয়া ব্যাখ্যা করো। প্রশমন বিক্রিয়া কি? তা আমাদের অ্যাসিড আর ক্ষারের একটা রিঅ্যাকশন দেখায় দিবা। হ্যাঁ? অ্যাসিড আর বেসের একটা রিঅ্যাকশন দেখায় দিবা। লবণ আর পানি উৎপন্ন করে। প্রশমন বিক্রিয়া থেকে আরেকটা কোশ্চেন বোধহয় আসে। সেটা হচ্ছে এটা তাপ নিয়ে একটা কোশ্চেন আছে, ধরো আসতেছে ওখানে। দেখো, প্রশমন বিক্রিয়া একটা নন রিডক্স বিক্রিয়া কেন? আচ্ছা। তো প্রথমে আমাদের নন রিডক্স বিক্রিয়া কেন বা এটা যদি কোনো কোয়েশ্চেন করে, ওইটার সংজ্ঞাটা তো আমাদের ফার্স্টে দিতে হবে। তুমি সুন্দর করে লিখবা যে এক বা একাধিক বিক্রিয়ক থেকে নতুন যৌগ উৎপন্ন হওয়ার সময় বিক্রিয়কে বিদ্যমান মৌলসমূহের মধ্যে ইলেকট্রন যদি আদান প্রদান না হয়, তো মেইন নন রিডক্সের মেইন কথাটা হচ্ছে ইলেকট্রন যদি আদান প্রদান না হয়, তাহলে সেটাকে আমরা নন রেডক্স বিক্রিয়া বলি। রেডক্স রিঅ্যাকশন কোনটাকে বলবো? জারণ বিক্রিয়া। সেটা কি বলবো আমরা? যে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, সোজা কথা। এখন প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে চিন্তা করো, প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে, তাই না? এটা তো আমরা সবাই জানি। সো এখানে আমরা বিক্রিয়কে যে ইলেকট্রন বা ইলেকট্রন সংখ্যা থাকে এবং উৎপাদ যেটা থাকে সেম থাকে, তাই না? অর্থাৎ কোনো ইলেকট্রনের এক্সচেঞ্জ হচ্ছে না। ওর জারণ সংখ্যা বিক্রিয়কেও যা উৎপাদেও তা। তার মানে কি? এটা একটা নন রিডক্স রিঅ্যাকশন। ঠিক আছে? তো এটা আসার চান্স আছে, ভালোই চান্স আছে। তারপর দেখো, ম্যাগনেসিয়াম আর কপার সালফেট বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম সালফেট আর কপার তৈরি করে এবং বিক্রিয়াটিতে সালফেট আয়ন দর্শক আয়ন হিসাবে থাকে, সেটা ব্যাখ্যা করা। আচ্ছা, দর্শক আয়ন বা স্পেকটেটর আয়ন মানে কি? সে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই না? বিক্রিয়ায় সরাসরি সে অংশগ্রহণ করবে না, তাদেরকে আমরা দর্শক আয়ন বলবো। সো এই এগেইন যেই কথাটাই বলবে সেটা সংজ্ঞাটা আগে দিতে হবে, রাইট? তারপরে হচ্ছে ব্যাখ্যা। যেমন এই বিক্রিয়াতে আমরা সালফেটের কথা দেখতেছি, সালফেটের কিন্তু দর্শক আয়ন কেন? কারণ বিক্রিয়ক আর উৎপাদে সালফেট আয়নের জারণ সংখ্যা কোনো পরিবর্তন ঘটে নাই। এখানেও যা ছিল -2, এখানেও কিন্তু সে -2ই আছে। তো যেহেতু জারণ সংখ্যার পরিবর্তন ঘটে নাই, মানে টেকনিক্যালি ও কিন্তু বিক্রিয়ায় পার্টিসিপেট করে নাই। যদিও ওর অবস্থান চেঞ্জ হইছে, একজনের সাথে থেকে আরেকজনের সাথে যুক্ত হয়েছে, বাট ওর কোনো ইলেকট্রন গ্রহণ বা বর্জনের ঘটনা ঘটে নাই। যা ছিল তাই আছে। এজন্য এটাকে আমরা দর্শক আয়ন বলবো। ঠিক আছে? স্পেকটেটর আয়ন। আচ্ছা, এই যে তীব্র এসে তীব্র ক্ষারের প্রশমন তাপ, এটাই যে এই জিনিসটা ব্যাখ্যা করতে বলে। এখন প্রশমন তাপটা কেন তৈরি হয়? কারণ কি হইতেছে, আমরা যখন অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া করতেছি, তখন কি হচ্ছে? অ্যাসিডটা বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দিতেছে, আর আমাদের ক্ষার যে বেসটা সে বিয়োজিত হয়ে হাইড্রক্সিল আয়ন দিচ্ছে। এখন হাইড্রোজেন আর হাইড্রক্সিল আয়ন যুক্ত হয়ে পানি গঠন করতেছে, তাই না? এই যে দুইটা জিনিস ভাঙলো, ভেঙে একটা যুক্ত তৈরি হইলো, এই ভাঙা করার খেলার মধ্যে কিন্তু হিট উৎপন্ন হয়, তাই না? এই হিটটাই মানে কখন হয়? যখন একটা ২ টা জিনিস ভাঙতেছে, একটা জিনিস তৈরি হচ্ছে। এটার মেইন ব্যাখ্যাটা এইটা যে একটা যেহেতু ভেঙে একটা হইতেছে, এটা ভাইঙ্গে আরেকটা হইতেছে, দেন ২ টা যুক্ত হইতেছে, ইন দ্যা প্রসেস একটা তাপ উৎপন্ন হয় যেটার ভ্যালু হচ্ছে সামথিং, যেটা দেওয়া আছে আরকি। ওকে?
বিক্রিয়াটা অবশ্যই দিবা স্যার। কেমন? বিক্রিয়া না দিলে কিন্তু মার্কস দিবে না। ১ মার্ক কেটে দিবে বিক্রিয়া না দিলে। তারপরে আসি আমরা দহন বিক্রিয়াকে তাপ উৎপাদী বিক্রিয়া বলা হয় কেন? দহন বিক্রিয়া মানে কি অক্সিজেনের প্রেজেন্সে যদি আমরা কোনো কিছুকে পুড়াই, তাই না? সেখানে মৌলের অক্সাইডে পরিণত করি মেইন কথা। পুড়ানোর মানে আরকি। সো যখন আমরা দহন বিক্রিয়াটা করতেছি তখন কিন্তু আমাদের কি হয়? যখন আমরা বাতাসের অক্সিজেনের সাথে কোনো কিছুকে আমরা বিক্রিয়া করি তখন সে বাই ডিফল্ট সে কিছু তাপ উৎপন্ন করে। আর যেই বিক্রিয়ায় তাপ বা হিট তৈরি হয় সেটাকে আমরা বলি তাপ উৎপাদী বিক্রিয়া, রাইট? এজন্য আমরা দহনকে একটা তাপ উৎপাদী বিক্রিয়া বলি। এখন নেক্সট কোয়েশ্চেন জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎভাবে ঘটে এটা ব্যাখ্যা করো। তো জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎভাবে ঘটে এটা আমরা কিভাবে ব্যাখ্যা করব দেখো। জারণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখতেছি যে তোমার মানে যুগপৎ মানে কি রে? একসাথে হবে তার মানে কি? একজন যদি ইলেকট্রন ছাড়ে আরেকজনকে অবশ্যই ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাই না? আমি শুধু ছাইড়া বসে আছি, কেউ নেওয়ার মানুষ নাই, তাইলেও সমস্যা। বা আমি নিতে গেছি কিছু, আমাকে দেওয়ার মানুষ নাই, সেটাও সমস্যা। তার মানে কি? জারণ আর বিজারণ জিনিসটা একসাথে হইতে হবে, সাইমালটেনিয়াসলি হইতে হবে, তাই না? সাইমালটেনিয়াসলি না হইলে তো হবে না। মানে একজনের ছাড়লে একজনের নিতে হবে, একজনের নিলে একজন ছাড়তে হবে। তো যে ছাড়তেছে সে খুব বড়, যে নিচ্ছে সে খুব ছোট, এরকম না। নেওয়ার মানুষ না থাকলে যে ছাড়তেছে তার কিন্তু কোনো দাম নাই। ঠিক আছে? তুমি তো অনেক কিছু নিতে চাও কিন্তু তোমার তো দাম নাই, রাইট? বাট জারণ বিজারণের ক্ষেত্রে সেটা হয় না আরকি। যাই হোক। সো এখানে এক্সাম্পল দিবা, যেমন সোডিয়াম আর ক্লোরাইডের এক্সাম্পলটা দিবা খুব সুন্দর করে, যে ও ক্ষেত্রেও সোডিয়াম হচ্ছে ইলেকট্রন ছাড়তেছে মানে ওর জারণ ঘটতেছে, মানে সোডিয়াম একটা বিজারক পদার্থ আর ক্লোরিন হচ্ছে বিজারণ হতে মানে ওটা জারক পদার্থ আরকি। সো সোডিয়াম যে ইলেকট্রনটা ছাড়তেছে ক্লোরিন সেটা নিচ্ছে বলে বিক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছে। আচ্ছা, Fe2+ জারক ও বিজারক হিসেবে কাজ করে কেন? দেখো, Fe2+ যখন থাকে ও কিন্তু চাইলে ২ টা ইলেকট্রন নিয়ে Fe গঠন করতে পারে অথবা সে একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ ও গঠন করতে পারে, তাই না? ফেরাস আর ফেরিক আয়ন ২ টাই কিন্তু এক্সিস্ট করে, তাই না? সো আয়রনের ক্ষেত্রে কিন্তু ফেরাস আর ফেরিক যেহেতু ২ টা অবস্থায় এক্সিস্ট করে তার মানে কি ওই ইলেকট্রন নিয়ে Fe3+ হতে পারে অথবা সেই ইলেকট্রন ছেড়ে Fe হয়ে যেতে পারে, হ্যাঁ? সো Fe2+ কিন্তু বোথ ওয়েজ এ জাগল করতে পারে। আমরা বলতে পারি যে ও জারকও হতে পারে। জারক মানে কি? জারক মানে কি? সে বিজারণ ঘটাতে পারে। আর বিজারক মানে কি? তার জারণ ঘটতে পারে। রাইট? সো এটাই। এরপর জারণ সংখ্যা নির্ণয়। এটা তো মানে তোমাদের ক্লাসিক কোয়েশ্চেন, তাই না? এখানে ধরো সালফারেরটা বের করতে বলছে। তাহলে আমরা সোডিয়ামেরটা জানি আমরা কত? +1 তাহলে এটা হবে +2। তারপর সালফারেরটা আমরা জানি না। সো আমরা এটাকে x ধরলাম। তাহলে 2 x 2x। আর সাথে অক্সিজেনের হচ্ছে আমরা জানি সেটা -2। তাহলে এটা কত হবে? -2 3। এটা ইকুয়াল টু হবে 0 যেহেতু এটার কোনো আয়ন নাই। তাই না? তো ইকুয়াল টু 0 ধরবো আমরা। তো এখান থেকে হিসাব করি আমরা। এটা আসবে আমাদের 2x ৩ দুগুণা ৬ এই যে -4 সমান 0। তাহলে x এর ভ্যালু কত আসবে? 2। তাই না? সো 2 তো লিখব না, আমরা +2 আকারে দেখাই দিব আরকি। তার মানে এখানে +2 আকারে আছে। এই সালফারের জারণ সংখ্যা। এখানে ক্রোমিয়ামেরটা কত? +6 আসে। হিসাব করে বের করব আমরা। এরকম আসতে পারে আরকি, ম্যাথমেটিক্যাল পার্টটা এখান থেকে আসতে পারে। এরপর আছে আমাদের অধঃক্ষেপণ বিক্রিয়া। কি অধঃক্ষেপণ বা প্রিসিপিটেশন মানে কি? যে একটা বিক্রিয়া শেষে একটা উৎপাদ সেটা কি হবে আমাদের? বিক্রিয়ক উৎপাদ হচ্ছে পাত্রের তলে অধঃক্ষেপ আকারে বা প্রেসিপিটেশন আকারে জমা পড়ে থাকবে, তাই? সেটাই হচ্ছে অধঃক্ষেপ বিক্রিয়া। সো এই এই এক্সাম্পলটা দিয়ে দিবা একটা, হ্যাঁ? যে এখানে হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আমাদের পদক্ষেপ আকারে জমা হয় আরকি। আর অদক্ষেপ বিক্রিয়াটা আগে ব্যাখ্যা করবা। অবশ্যই যেকোনো কিছু অদক্ষেপ বলুক, দহন বলুক, সংশ্লেষণ, সংযোজন যাই বলুক, আগে সবসময় চেষ্টা করবা যে তুমি এখানে আ ব্যাখ্যাটা দিছো, সংজ্ঞাটা ডিফাইন করছো আরকি, এটুকুই। তারপর পানি বিশ্লেষণ আর পানি যোজন বিক্রিয়া। সো পানি বিশ্লেষণ এক জিনিস, পানি যোজন আরেক জিনিস। সো ১ম এই ২ টার সংজ্ঞা দিয়ে দিবা যে বিক্রিয়ায় কোনো যৌগের ২ অংশে পানির বিপরীত আধান ২ অংশের সাথে যুক্ত হয়ে নতুন যৌগ উৎপাদন করে। মানে পানিটা বিশ্লেষিত হইছে। সে স্প্লিট করছে। H+ আর OH- স্প্লিট করে সে ২ টা ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি করছে। তখন আমরা তাকে বলব যে পানি বিশ্লেষণ। এটা কি দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া হইছে, তাই না? প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু এর মধ্যে একটা গঠন হয়। যেমন দেখো, এখানে হচ্ছে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর HCl মানে OH পার্ট, H পার্টটা এক জায়গায় ক্লোরিনের সাথে গেছে আর OH পার্টটা অ্যালুমিনিয়ামের সাথে গেছে আরকি, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে। তাই না? আর এটা হচ্ছে যে বিশ্লেষণ হইল, তাই না?
আর হচ্ছে হাইড্রেশন, যেটা পানির যোজন, মানে কি পানিটা ডিরেক্ট যুক্ত হয়ে গেছে, ওটা এখানে বিশ্লেষণ হয়েছে, স্প্লিট হয়েছে, এখানে ডিরেক্ট যুক্ত হয়ে গেছে। সো আমরা এখানে বলতে পারবো যে এই দেখো এই বিক্রিয়াটার মধ্যে পানিটা ডিরেক্ট কপার সালফেটের সাথে যুক্ত হয়ে গেছে, তাহলে পানিটা অ্যাড হয়েছে, তাই না? এটাই। এটা এক নয়, কেন একটা ডিরেক্ট যুক্ত হচ্ছে আর এটা হচ্ছে ভেঙে দুইটা আলাদা আলাদা পার্টে যুক্ত হচ্ছে। আচ্ছা, আদ্র বিশ্লেষণ বিক্রিয়া কি? যে বিক্রিয়া এখন দুইটা অংশে পানি মানে ওই আদ্র বিশ্লেষণ পড়লাম মাত্র, সেম জিনিস, ঠিক আছে? হাইড্রোলাইসিস আদ্র বিশ্লেষণ যেই কথা, এই পানি বিশ্লেষণ একই কথা আর কি, বাট ইংলিশে দুইটাই সেম, হাইড্রোলাইসিসই বলবো আমরা দুইটাকে। ও দ্বিযোজন বিক্রিয়া কেন? ওই যে দুইটা স্প্লিট হয়ে দুইটা আলাদা আলাদা কম্পাউন্ড তৈরি করছে, দুইটা প্রতিস্থাপন হচ্ছে, তো এই জন্য এটাকে আমরা দ্বিযোজন বিক্রিয়া বলতে পারি। এগেন সংজ্ঞাটা দিবা, তারপর যে দুইটা বিপরীত আধান বিশিষ্ট দুইটি অংশে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে, তারপর তুমি একটা এক্সাম্পল দিয়ে দিলা। এটা না দিয়ে ওই অ্যালুমিনিয়ামেরটাও দিতে পারো, এটা তোমার ইচ্ছা আর কি এক্সাম্পলটা। হ্যাঁ, জাস্ট ব্যাখ্যা করবা যে এইচ প্লাস ওর সাথে যুক্ত হয়েছে, ও এইচ মাইনাস ওর সাথে যুক্ত হয়েছে, হওয়ার কারণে দুটো ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি হয়েছে, এটাই। তারপরে আসতেছে আমাদের পলিমারকরণ বিক্রিয়া। পলিমারকরণ বিক্রিয়া মানে কি? অসংখ্য মনোমার যুক্ত হয়ে একটা পলিমার বা লং চেইন কিছু একটা তৈরি করবে আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের যে পলিমার তৈরি করবে। যেমন এখানে এক্সাম্পল দিতে পারি আমরা এখানে, যে ভিনাইল ক্লোরাইডের অসংখ্য অণু পরস্পর সাথে যুক্ত হয়ে বৃহৎ আণবিক ভর বিশিষ্ট পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি, পিভিসি নাম শুনছো না? পিভিসি পাইপ টাইপ অনেক কিছু এটা তৈরি করে। মানে বেসিক্যালি আমরা মনোমার গুলোকে যুক্ত করে বড় একটা চেইনের পলিমার ক্রিয়েট করি। এখানে পলিমারের এক্সাম্পলটা দিবেন, পলিমারের ইয়েতে কিন্তু এরকম ব্র্যাকেট দিয়ে এনটা না দিলে কিন্তু এটা বুঝাবে না। পলিমার চেইন কিন্তু অনেক বড় হয়, তাই না? এখানে 5,000 10,000ও থাকতে পারে লং চেইনে। তারপর আসতে পারে সমানুকরণ বিক্রিয়া, ব্যাখ্যা করো। যেমন সমানুকরণ মানে কি? এদের আণবিক সংকেত আর গাঠনিক সংকেতের মধ্যে তুমি দেখতে পারবা যে এদের আমরা সমাণু জিনিসটা ফার্স্টে ব্যাখ্যা করতে হবে, তাই না? যেমন দেখো এই দুইটার মধ্যে আণবিক সংকেত সেম, বাট গাঠনিক সংকেতটা ভিন্ন, তাই না? যেমন দেখো এটা NH4CnO এক জিনিস, এইটা এক জিনিস, তাই না? বাট দুইটার মধ্যে কিন্তু নাইট্রোজেন, হাইড্রোজেন আর কার্বন, এগুলো অক্সিজেন সব সেম অ্যামাউন্টেই আছে, বাট এটা এক জিনিস, এটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। তো সমানতা জিনিসটা মানে কি? যে আমি একই আণবিক সংখ্যক জিনিসকে সাফেল করে নতুন যৌগ দেখাতে পারি। ওকে, এটাই। যে একটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট আর এটা হচ্ছে হচ্ছে তোমার কি, এটা ইউরিয়া, তাই না? ইউরিয়া না? হ্যাঁ, এই যে ইউরিয়া। তারপর পিঁপড়া কামড়ের ক্ষতস্থানে চুন কেন ব্যবহার করি আমরা? যে প্রশমন বিক্রিয়া হয়, তাই না? চুন ওখানে ফর্মিক অ্যাসিড থাকে, পিঁপড়া যেই তোমার কামড় দিলে যে বিষটা দেয় সেটার মধ্যে ফর্মিক অ্যাসিড থাকে, ফর্মিক অ্যাসিডের সঙ্গে HCOOH, আর চুন কি বেসিক্যালি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাই না? তো এখানে আমরা ক্যালসিয়াম ফরম্যাট হচ্ছে লবণ আর পানি তৈরি হয়, প্রশমন বিক্রিয়ার কারণে আমাদের জ্বালা পোড়াটা কমে যায় আর কি। তো এখানে প্রশমন বিক্রিয়ার ইয়েটা দিলেও কিন্তু দিতে পারো চাইলে, যদি সময় থাকে আর কি। লোহায় মরিচা কেন ধরে? কারণ এখানে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে, কারণ আমরা জানি জলীয় বাষ্পের উপস্থিতিতে পানিটা যুক্ত হয়ে যায়, তাই না? পানি যোজন বিক্রিয়ার মতো আর কি। তো পানি যুক্ত হয়ে গেলে ওখানে আমাদের মরিচা পড়ে যায় আর কি। বর্ষাকালে বাড়ির ছাদে বালি কেন ব্যবহার করে? এটা আসবে না, যা প্রশ্ন দিবে না। এটা আসতে পারে রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিময় সাম্যাবস্থা। দেখো উভমুখী বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়ার হার আর পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যদি সমান, মানে সামনের দিকে যতটুকু স্পিড, পিছের স্পিড যদি সেম হয়, তাইলে কি একটা ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় থাকে, তাই না? এখন আপাত দৃষ্টিতে সাম্য অবস্থায় বিক্রিয়াটাকে স্থির মনে হলেও প্রকৃতপক্ষে বিক্রিয়াটা গতিশীল। কেন? কারণ ও যেই পরিমাণ ফরওয়ার্ড রিয়াকশন হয়েছে সেই পরিমাণ ব্যাকওয়ার্ড রিয়াকশনও হইতেছে। যেহেতু দুইটা রেট সমান, তাহলে আমি দেখতেছি যে না, যা ছিল তাই আছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু বিক্রিয়াটা চলমান। জাস্ট বিকজ দুইটা জিনিস সমান, এজন্য আমি দেখতেছি না, কিছু হইতেছে না। আমি একটা ইজি এক্সাম্পল দিই। হ্যাঁ, আমি যদি দুইটা হাত দেখে চাপ দিয়ে ধরে রাখি, তোমার নর্মাল দেখলে দেখলে মনে হবে এটা স্থির কোনো একটা জিনিস এভাবে আসছে, রাইট? আমি কিন্তু এদিকে যদি একটু কমাই দিই, কিন্তু এদিকে সরে যাবে, এদিকে যদি প্রেশার একটু কমাই দিই, এই পাশে চলে আসবে, রাইট? বাট দুইটা সমান দেখে কিন্তু মনে হচ্ছে এটা স্থির, বাট অ্যাকচুয়ালি কি স্থির না। এটাই আর কি। এটাই ব্যাখ্যা করবা। প্রতি সেকেন্ডে যতটুকু বিক্রিয়ক অণু বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে, একই সময়ে উৎপাদ বিক্রিয়া করে ঠিক ততগুলোই বিক্রিয়ক তৈরি করে। আমি দেখবো এখানেও 10টা আছে, ওইখানেও 10টা আছে, বাট এখানে যে 10টা ভেঙে 5টা হয়ে যাচ্ছে, হয়ে ওইটা ওই 5টা তৈরি করছে, আবার ওইখানে 10টা ভেঙে 5টা হয়ে এই পাশে ব্যালেন্স করে দিচ্ছে আর কি। So দেখতে সেম লাগতেছে।
এটাই আরকি বিক্রিয়ার হারের উপর তাপমাত্রা প্রভাব, তাপমাত্রা বাড়াইলে হচ্ছে বিক্রিয়ার ওই যে গতিশক্তি বৃদ্ধি হবে, ওই যে ছোটাছুটি করার বেশি শক্তি পাবে। তো ওখান থেকে বিক্রিয়ার হার চেঞ্জ হবে। এটা ব্যাখ্যা করবা। তারপর সাম্য অবস্থা বলতে কি বুঝায়? এগুলা তো ইজি। তারপর ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়ার হার, কারণ ঘনমাত্রা বাড়লে কি অণুসমূহ যদি বাড়ে তাহলে কি বিক্রিয়ার রেটটা বেড়ে যাবে না? এটাই আরকি ব্যাখ্যা করে দিবা। বিক্রিয়ক সমূহের উপস্থিতির কারণে বিক্রিয়কের মধ্যে সহজেই সংঘর্ষ ঘটে। মানে বেশি দিলে বেশি মারামারি হবে, বেশি বিক্রিয়া হবে আরকি। আচ্ছা, HCl যৌগের জারণ সংখ্যা এটা যেকোনো যৌগ দিয়ে আসতে পারে। কারণ কেন? নিরপেক্ষ যৌগ, তাই না? কোনো আয়ন নাই এটার মধ্যে। যে প্লাস মাইনাস কোনো সাইন নাই। সেটা যেকোনো এক্সাম্পল দিয়েই আসতে পারে। সো জাস্ট এই ২ টা লাইন ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে। যদিও এটা আসলে ক তে আসার মতো কোয়েশ্চেন বেশি। দহনকে তাপোৎপাদ দিয়ে আমরা পড়ছি একটু আগে, রাইট? সো ঠিক আছে, আমাদের চ্যাপ্টার 7 থেকে কিন্তু এর বাইরে মোটামুটি কোয়েশ্চেন নাই। মোটামুটি সবই দেখায় দিলাম। পরে যাবো আমরা চ্যাপ্টার 6 এ। সো চ্যাপ্টার 6 এ, হ্যাঁ, ঠিক আছে। চ্যাপ্টার 6 যদি আমরা স্টার্ট করি, সো এই চ্যাপ্টারে এই পার্টটাতে হচ্ছে বিভিন্ন সংজ্ঞা-টঙ্গা আসবে, যে যেমন ধরো মোলার আয়তন ব্যাখ্যা। মোলার আয়তন নিয়ে অনেক ভেরিয়েশন আছে কোয়েশ্চেনের, বুঝছো? চলো আমি তোমাকে এখন সবগুলাই দেখাই। দেখো, যেমন গ্যাসের মোলার আয়তন কি আমরা জানি যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে ১ মোল গ্যাস যে আয়তনটা দখল করে, যে ভলিউমটা নেয় আরকি, সেটা হচ্ছে 22.4 লিটার জায়গা দখল করে। মোলার আয়তন গ্যাসের পরিমাণ নির্ণয় করতে, বিভিন্ন গ্যাসের বৈশিষ্ট্য তুলনা করতে সাহায্য করে। এক্সট্রা পয়েন্ট। তারপরে ধরো অ্যামোনিয়া গ্যাসের মোলার আয়তন কত? সো আমাদের ১ মোল মানে অ্যামোনিয়ামের মোলার মাস বা মোলার ভরটা বের করতে হবে। সেটা কত? ১৭ গ্রাম। এই যে নাইট্রোজেনের ১৪ আর হাইড্রোজেনের ৩, তাহলে ১৭। তার মানে কি ১৭ গ্রাম গ্যাসীয় অ্যামোনিয়া কি করে? যে আয়তনটা দখল করে, সেই আয়তনটার ভ্যালু কত? 22.4 লিটারস আরকি। ঠিক আছে? তো এটা একটু লিখে দিবা সুন্দর করে। এটা এমন অ্যামোনিয়া দিয়ে আসবে এমন কোনো কথা নেই। এটা অন্য যেকোনো যৌগ বা কম্পাউন্ড দিয়ে আসতে পারে। ঠিক আছে? যেমন প্রমাণ অবস্থায় আমরা জানি, প্রমাণ অবস্থায় যে ক্লোরিন দিয়ে আসতে পারে। সেইম জিনিস কিন্তু, হ্যাঁ? সেইম জিনিস। তারপর এসটিপি তে আমরা জানি, এসটিপি তে কত? 22.4 লিটার। মিথেন হচ্ছে যে মিথেন দিয়ে আসতে পারে, ক্লোরিন দিয়ে আসতে পারে, অ্যামোনিয়া দিয়ে আসতে পারে, হাইড্রোজেন সালফাইড দিয়ে আসতে পারে। তোমার জাস্ট মোলার মাসটা বের করতে হবে। হ্যাঁ, মোলার মাসটা মোলার ভরটা বের করে ওটা দিয়ে দেখায় দিব। ওটাকে 22.4 লিটারের আয়তন আরকি। তারপর এটা সালফার দিয়ে আসতে পারে। সো এখানে অনেকগুলো এক্সাম্পল আছে। জাস্ট তোমার প্রত্যেকটার মোলার আণবিক ভরটা বের করে দেখাইতে হবে। এখন একটু অন্যরকম কোয়েশ্চেন দেখি। যেমন এটা ঘনমাত্রা নেই। 0.01 মোলার HCl দ্রবণ বলতে কি বুঝায়? তাহলে কি বুঝাবে? যে আমরা জানি নির্দিষ্ট তাপমাত্রায় ১ লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলে। তো যেহেতু এখানে মোলারিটি নিয়ে কোয়েশ্চেনটা চলে আসছে, তো আমি তোমাকে আগেই বলছি, আগে চেষ্টা করবা সংজ্ঞাটা দিতে, হ্যাঁ? ডেফিনিশনটা দিতে। এখন এরপরে সংজ্ঞা দিয়ে ব্যাখ্যায় যাও, যে 0.01 মোলার দ্রবণ বলতে সেন্টিমোলার দ্রবণকে বোঝায়, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় কোন দ্রবণের প্রতি লিটারে 0.01 মোল দ্রবীভূত থাকলে সে দ্রবণকে সেন্টিমোলার দ্রবণ বলে। অর্থাৎ আমরা 0.01 মোলার HCl দ্রবণ বলতে পারি নির্দিষ্ট তাপমাত্রায় ১ মিলি দ্রাবকে 0.0365 HCl দ্রবীভূত আছে। রাইট? এই আরকি। তারপর এটা 0.25 দিয়ে থাকতে পারে। সো 0.25 দিয়ে আমরা ওভাবে ব্যাখ্যা করব। মানে সেইম জিনিসটা চেঞ্জ করে দিয়ে দিতে পারে। ঠিক আছে? এগেইন ফার্স্ট এ মোলারিটির সংজ্ঞাটা দিবা। হ্যাঁ? এটা দিতে ভুইলো না। যাই হোক। তারপর হচ্ছে প্রমাণ অবস্থায় মিথেন গ্যাসের ঘনত্ব, আমরা জানি ঘনত্ব রো সমান কি m/v, তাই না? তাহলে আমরা মিথেনের প্রমাণ অবস্থায় ভর কত? মোলার ভরটা হবে which is 16 ডিভাইডেড বাই ওর আয়তন 22.4, তাহলে আমরা পাবো 0.71 গ্রাম পার লিটার। এটা মিথেন, এটা যেকোনো কিছু দিয়ে আসতে পারে। ঠিক আছে? তো আশা করি এটা তুমি ফেস করলে ভয় পাবা না। তারপর দেখো, প্রমাণ দ্রবণ মানে কি? প্রমাণ দ্রবণ মানে হচ্ছে এমন একটি দ্রবণ যার ঘনমাত্রা আমরা আগে থেকেই জানি, তাই না? ঘনমাত্রাটা আমরা আগে থেকে জানি, এবং এক্ষেত্রে রাসায়নিক বিশ্লেষণে আমরা টাইট্রেশনটা ব্যবহার করি। সো এই টাইট্রেশনের কথাটা কিন্তু অবশ্যই তোমাকে মেনশন করে দিতে হবে। এরপরে আমরা বলি যে প্রমাণ দ্রবণের সাহায্যে, মানে প্রমাণ মানে কি? একটা ফিক্স জিনিসের মাধ্যমে বা জানা দ্রবণের মাধ্যমে তুমি যখন অজানা ঘনমাত্রাটা নির্ণয় করছো, তাই না? আর এখানে আমরা আয়তন মাত্রিক বিশ্লেষণ আরকি, কথাটা বলতেও মুখ আটকায় যাইতেছে। তাই না? আচ্ছা, ঠিক আছে। তারপর সেন্টিমোলার দ্রবণ, সেন্টিমোলার মানে কি? 0.5 মোলার।
সেন্টিমোলার না সেমিমোলার বল, সেমিমোলার, সেন্টিমোলার 0.01 রাইট? সেমিমোলার মানে 0.5 মোলার আরকি। এটা দিয়ে ব্যাখ্যা করবা। সেন্টিমোলারও আসতে পারে which is 0.01 ওকে? আচ্ছা। তারপর আসতেছে মোলার দ্রবণটা প্রমাণ দ্রবণ। সো এটা তো একটু আগে আমরা দেখলাম। সো প্রমাণ দ্রবণ কেন বলা হয় সেটা ব্যাখ্যা করে দিবা এবং চেষ্টা করবা একটা এক্সাম্পল দিতে। যেমন এখানে একটা এক্সাম্পল দিছে যে 0.5 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ একটা প্রমাণ দ্রবণ। ওকে? কেন প্রমাণ দ্রবণ? কারণ আমি জানি একটা ভ্যালু, রাইট? তারপর মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে কেন? ওই যে মোলারিটির ফর্মুলাটা লিখবা S equal to 1000 W divided by V into M। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা পরিবর্তনের সাথে দ্রবণের আয়তনটা চেঞ্জ হয়, তাই না? এখন যেহেতু মোলারিটিটা ডিরেক্ট আয়তনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, রাইট? S is proportional to 1 by V। তার মানে V টা যদি চেঞ্জ হয় S টাও কি বাই ডিফল্ট চেঞ্জ হবে, তাই না? এজন্য আমরা বলতে পারি যে মোলারিটি তাপমাত্রার উপরে নির্ভর করে। তারপর আসি দ্রবণের ঘনমাত্রা, ওই তো সেম জিনিস। তো ফর্মুলাটা দিয়ে ব্যাখ্যা করে দিবা। অ্যাভোগাড্রো সংখ্যাটা কি সেটা আসতে পারে। এটা কিন্তু আসতেই পারে। সিকিউর ক তেও আসতে পারে, এসকিউ তেও আসতে পারে। বাট সিকিউর ক তে আসার চান্স বেশি। যে এটার অ্যাভোগাড্রো নাম্বারটা কি? যে ১ মোলে তোমার 6.023 × 10^23 পরমাণু, অণু বা আয়ন থাকতে থাকে। এটাই আরকি। তো এটা আসতে পারে। বাট আই ডোন্ট থিংক এসকিউ তে আসবে, ক তে আসবে। এটা আসতে পারে। যে ১ গ্রাম হিরোকে কয়টা কার্বন পরমাণু থাকে? তাই না? তা আমরা জানি হিরো হচ্ছে কি কার্বনের একটা কি রূপভেদ, তাই না? তার মানে কি এটার কার্বনের পারমাণবিক ভর আমরা জানি 12। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা অনুসারে 12 গ্রামে থাকে হচ্ছে গিয়ে তোমার ওই 6.020 × 10^23 সংখ্যক। তাহলে ১ গ্রামে এখানে ১ গ্রাম না দিয়ে এখানে যেকোনো এক্স গ্রাম দিতে পারে। যেকোনো গ্রাম দিতে পারে। তো আমরা ঐকিক নিয়ম ফলো করব যে 12 গ্রামে থাকতেছে ১ মোল বা 6.020 × 10^23 টা, তাহলে এক্স সংখ্যক গ্রামে কতটুক থাকবে? জাস্ট ঐকিক নিয়ম করলে ভ্যালুটা বের করলে এবং ছোটখাটো অঙ্ক আসতে পারে এসকিউ তে। তারপর বলতে পারি যে একটা কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত, রাইট? সো এটা তো ইজি। সো একটা না দিয়ে ১০ টা দিতে পারে, সেক্ষেত্রে ১০ গুণ করে দিবা, তাই না? বা অনেক কিছুই বলতে পারে। মানে একেকটা জিনিস একটা দিয়ে বলতে পারে, হ্যাঁ? এরকম আরকি। একটা দিতে পারে, ১০ টা দিতে পারে, এরকম আরকি। যেকোনো কিছু দিতে পারে। সো ঐকিক নিয়ম। এগুলা হচ্ছে বেসিক্যালি ঐকিক নিয়মের ম্যাথ। সব ক্ষেত্রে হচ্ছে মানে অণু পরমাণুর সংখ্যা দিতে পারে, ভর দিতে পারে, বহুত কিছু দিতে পারে। অ্যাভোগাড্রো নাম্বারটা ইউজ করবে। তাহলে আমরা এই অঙ্কটা দেখো, ৫ গ্রাম পানিতে অণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা জানি পানিতে ১ মোল পানি কত? ১৮ গ্রাম পানি। তাহলে ১৮ গ্রামে অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে ১ গ্রামে কত থাকে? ৫ গ্রামে কত থাকে? এটা হিসাব করে ঐকিক নিয়মে বের করবা আরকি। ঠিক আছে? তারপরে যে স্থূল সংকেত কি? এটা আসতে পারে। তারপর আণবিক সংকেত কি? গাঠনিক সংকেত কি? সমানুতা কি? সেটা তো অর্গানিকে চলে যাচ্ছে। বাট এই টাইপের জিনিস কিন্তু আসতে পারে, হ্যাঁ? যেমন আমরা একটু আগে দেখলাম যে অর্গানিক কেমিস্ট্রিতে মনোমার, পলিমার এই কোয়েশ্চেনটাও কিন্তু আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, যে সংকেত দ্বারা অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ করে, তাই না? মানে রেশিওটা কোন রেশিওতে থাকতেছে। যেমন গ্লুকোজের ক্ষেত্রে আমাদের কার্বন, অক্সিজেন আর হাইড্রোজেনের রেশিও 1:2:1 কিন্তু আমরা কিন্তু এটা জানি, রাইট? সো এভাবে এটাকে ব্যাখ্যা করে দিব। তারপর আণবিক সংকেত আসতে পারে। আণবিক সংকেত আর স্থূল সংকেত কি একই হতে পারে কিনা? তাহলে ফার্স্টের কাজটা কি? ফার্স্টের কাজ হচ্ছে আমার আণবিক সংকেতের সংজ্ঞাটা দিব। এরপর স্থূল সংকেতের সংজ্ঞাটা দিব। এরপরে আমরা বলতে পারবো যে ঠিক আছে যে এরা একই হইতেও পারে। ঠিক আছে? আণবিক সংকেত আর স্থূল সংকেত একই হইতেই পারে। একটা এক্সাম্পল কিন্তু অবশ্যই দিবা। হ্যাঁ? যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4 এটা আণবিক সংকেত এবং স্থূল সংকেত কিন্তু সেম। ওকে? তারপরে এই যে দেখো এটা কিন্তু বোর্ডে অনেকবার আসে। ২ টা ভিন্ন যৌগের স্থূল সংকেত একই হইতে পারে কিনা, হ্যাঁ? যেমন এখানে আমরা ১ম এ কি দিব? স্থূল সংকেতের ডেফিনিশনটা দিব যে সংকেত দ্বারা যৌগ গ্রন্থে বিদ্যমান ওগুলোর মৌলে উপস্থিত মৌলগুলোর তোমার সংখ্যার অনুপাত দ্বারা প্রকাশ করা থাকে সেটাকে আমরা বলি স্থূল সংকেত, তাই না? এখন আমরা এখানে এক্সাম্পল দিব যেমন ধরো বেনজিনের এক্সাম্পলটা আমরা যদি এখানে দেই, বেনজিনে আমরা জানি থাকে C6H6 তাই না? এটা হচ্ছে আণবিক সংকেত। আবার অ্যাসিটিলিনের আণবিক সংকেত হচ্ছে C2H2। তাহলে উভয়ের ক্ষেত্রে যে রেশিওটা আছে, উভয়ের ক্ষেত্রে যে রেশিওটা আছে, এখানে কার্বন হাইড্রোজেনের রেশিও কত ভাইয়া? 1:1। দেখো 1:1 ভাইয়া 6 আর 6 দেওয়া। তাহলে 6/6 মানে কি? তুমি কি লিখতা? 6:6 তাহলে কাটাকাটি করলে এটা কি 1:1 থাকে না? আবার অ্যাসিটিলিনের ক্ষেত্রে দেখো C2H2 2:2 তাহলে 2:2 কাটাকাটি করলে কি 1:1 হয়ে যায় না? তার মানে কি এদের কি সেম?
স্থূল সংকেত সেম, হুইচ ইজ সিএইচ। ঠিক আছে, বাট এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা যৌগ, তাই না? সো এটা একটু খেয়াল রাখবা। আণবিক সংকেত স্থূল সংকেতের সমান বা এর গুণিতক, সো এই একই জিনিস। এটা আসলে আমরা আণবিক সংকেতটা আসলে কি করতেছি আমরা, আণবিক সংকেতটা আমরা কি করতেছি, স্থূল সংকেত কি করতেছি, এটা গুণিতক কেন হয়? আমরা যখন স্থূল সংকেতটা বলতেছি এটা কিন্তু রেশিও, রাইট? আমরা রেশিওটা কি করি? রেশিও মানে কাটাকাটি করে সবচেয়ে ছোট যেটা হয় সেটা লিখি, তাই না? এন্ড ওইটার সাথে মাল্টিপল করেই তো বিভিন্ন আণবিক সংকেতগুলা গঠন করি। সো এটা একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করে দিবা। ঠিক আছে? এটা হচ্ছে তুমি একটু আগে যেটা আমরা করলাম অ্যাসিটিলিন আর বেনজিন, ওইটা দিয়ে করতে পারো। ২ টার রেশিওই কিন্তু 1:1। বাট আমি যখন অ্যাসিটিলিন করতে চাইছি তখন কিন্তু ২ গুণ হইতেছে। যখন বেনজিন করতেছি তখন কিন্তু ৬ গুণ করতে হইতেছে, রাইট? সো ওটা দিয়ে একই জিনিস দিয়ে এক্সাম্পল দিতে পারো। নতুন কিছু না শিখেও চাইলে তুমি করতে পারো। একটা ২ গুণ, একটা ৬ গুণ। আণবিক সংকেত জানার জন্য স্থূল সংকেত জানতে হয়। এটা তো বলতেই পারবা আরকি। সেম ২ টা ডেফিনিশন দিয়ে ওই যে একটা গুণিতক যেহেতু ওই কথাটা কিন্তু প্রতিবারই চলে আসতেছে, তাই না? গুণিতকের বিষয়টা কিন্তু ঘুরে ফিরে প্রতিবারই চলে। আমার চোখের নিচে অনেক কালি পড়ে গেছে না? সবাইরে মোটিভেশন দিয়ে জ্ঞান দিয়ে বেড়াচ্ছি যে রাতে ঘুমায় যাবা, ঠিকমতো ঘুমাবা, স্লিপ সাইকেল ঠিক করবে। এদিকে আমার চোখের নিচে শাহরুখ খানের চোখের মধ্যে যেটা মিম আছে, শাহরুখ খানের চোখের নিচে অনেক কালি, এরকম অবস্থা হয়ে গেছে। এদিকে আমি মোটিভেশন দিয়ে বেড়াচ্ছি। ওকে, এই তো। এই যে বেনজিন আর স্থূল সংকেত সেম, এটা কিন্তু যে আমি অ্যাসিটিলিন দিয়ে দেখাইলাম। ইথাইন দিয়েও আসতে পারে। জিনিস কিন্তু একই, হ্যাঁ? নাম জাস্ট ঘুরায় পেঁচে দিতে পারে। মৌলের শতকরা সংযুতি কি এটা তুমি ডেফিনিশন দিবা আর ব্যাখ্যাটা দিবা। শতকরা সংযুতি জিনিসটা কি? শতকরা সংযুতি বলতে কোনো যৌগে বিদ্যমান প্রতিটি মৌলের ভরের শতকরা হারকে বুঝে, তাই না? প্রত্যেকটা মৌলের ভরের শতকরা যে পার্সেন্টেজটা মানে কে কতটুকু আছে, যেমন ১০০ গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম উপস্থিত থাকে আরকি। মানে একটা শতকরা পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয় আরকি। তো ফর্মুলাটা দিয়ে দিবা সংযুতির। এখান থেকে কিছু ম্যাথ আছে, স্টোইকিওমেট্রির সংজ্ঞাটা ডেফিনিশনটা আসতে পারে, বাট কিছু ম্যাথ আসতে পারে। ছোটখাটো ম্যাথগুলো যেমন ১০ গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। তো আমরা কি করব, আমরা ক্যালসিয়াম কার্বনেটের বিক্রিয়াটা দেখাবো। ক্যালসিয়াম কার্বনকে ভাঙাইলে আমরা কি তৈরি করতে পারি? ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে আর কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে ১০০ গ্রাম, আণবিক ভরটা লিখি, এটা কত 56, তাই না? তাহলে ১০০ গ্রাম ১০০ গ্রামকে হিট করলে আমরা কতটুকু, এখানে ডেল্টা চিহ্নটা দিও। ১০০ গ্রামকে হিট করলে আমরা পাইতেছি ৫৬ গ্রাম। তাহলে ১ গ্রামের জন্য কত পাচ্ছি? তাহলে আমরা যে ১০ গ্রামের জন্য কত পাচ্ছি? এটা জাস্ট ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম করলে এটা কত আসবে? ১০০ গ্রামের জন্য ৫৬, ১০ এর জন্য কত আসবে? 5.6 আরকি এটাই। ওই যে এরকম ছোটখাটো অঙ্ক আসতে পারে যে ১২ টি অক্সিজেন অণু থেকে কয়টা SO3 পাওয়া যাবে? সো এখানে আমরা বিক্রিয়াটা আগে লিখব। যে এখানে কয়টা সম্ভব হয়? যে আমরা দেখতে পাইছি যে আ একটা অক্সিজেন অণুর জন্য আমরা SO3 বানাইতে পারতেছি কয়টা? ২ টা। রাইট? একটার জন্য বানাইতে পারতেছি ২ টা। তাইলে 6.02 × 10³ এর জন্য কতটা সম্ভব? তাহলে ১২ টার জন্য কয়টা সম্ভব? এই আরকি। লৌকিক নিয়মের বেসিক অঙ্ক আরকি। মানে বেসিক কিছু অঙ্ক-টঙ্ক দেখে যাও আরকি, হ্যাঁ? ওগুলাই তোমার হচ্ছে এসকিউ তে যদিও চান্স কম বাট ১ টা ২ টা দিবে। আই থিংক ১ টা ২ টা হইলেও ম্যাথ দিয়ে দিবে। ছোট অঙ্কগুলা বুঝছো? যেগুলা সিকিউ এর গ তে দিলে বেশি ছোট হয়ে যায়, এগুলা আরকি। না লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞা আসতে পারে। যেমন লিমিটিং বিক্রিয়ক একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়কটা আগে শেষ হয়ে যায় বা যেটা আর অবশিষ্ট থাকে না, তাই না? তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এখানে তুমি একটা অবশ্যই একটা এক্সাম্পল দিবে একটা রিঅ্যাকশন এর, যে এটা একটা এক্সাম্পল দিবে যে এটা আসলে লিমিটিং বিক্রিয়ক হবে। কে লিমিটিং বিক্রিয়ক হবে এটা মেনশন করে দিবা। যেমন এখানে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের বিক্রিয়ার মধ্যে আমরা এখানে ম্যাগনেসিয়ামকে লিমিটিং বিক্রিয়ক বলতেছি। কারণ বিক্রিয়ার শেষ হওয়ার আগে শেষ হয়ে যাবে আরকি। এই তো এইসবই টুকটাক ছোটখাটো অঙ্ক-টঙ্ক আছে। তারপর ব্লু ভিট্রিয়লকে টাপ দিলে কেন সাদা হয়? সেটা তুমি বলবা যে, ওই যে পানিটা আসলে
আলাদা হয়ে যায়, এই কারণে ওর কালারটা সাদা হয়ে যায় আর কি, এটাই। আর এই 250°C তাপমাত্রা লাগে, এটা একটু মেনশন করো আর কি। ঠিক আছে, তো চ্যাপ্টার 6 এ জাস্ট এই ছোটখাটো কিছু অঙ্ক আছে ভাইয়া, এগুলা ভালো করে দেখে যাবা, তাহলে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। ওকে, এত প্যারা খাওয়ার কিছু নেই, ছোট ছোটখাটো চ্যাপ্টার, দেখলে না কিছু মানে এত কঠিন কিছু দিবে না। ওকে, সো আমরা নেক্সট স্টার্ট করব চ্যাপ্টার 5। সো চ্যাপ্টার 5 এ কি 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 আসতে পারে, যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক যেটা আমার কাছে মনে হয়েছে সবার আগে, সেটা হচ্ছে পরিবর্তনশীল যোজনীর যে টপিকটা। হ্যাঁ, সো পরিবর্তনশীল যোজনী বা ভ্যারিয়েবল ভ্যারিয়েন্সের ব্যাপারটা কি, তুমি জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাও। যেমন এখানে ফসফরাস দিয়ে আসতে পারে, কার্বন দিয়ে আসতে পারে, আয়রন দিয়ে আসতে পারে, অনেক কিছু দিয়ে আসতে পারে। তো ফসফরাসের ক্ষেত্রে ইউজুয়ালি এটা পি এক্স ওয়াই জেড তিনটাতে একটা একটা করে থাকে, বাট যখন এটা উত্তেজিত অবস্থায় থাকে তখন এটা স্টার চিহ্ন দিয়ে নিবা। হ্যাঁ, একটা স্টার চিহ্ন দিয়ে নিবা। উত্তেজিত বা এক্সাইটেড অবস্থায় এই এস অরবিটালের একটা ইলেকট্রন জাম্প করে কোথায় যাবে, ডি তে চলে যাচ্ছে, না ডি এক্স ওয়াই তে চলে যাবে, সেটাই দেখাই দিলেই এনাফ। ওকে, সো এখন এখানে বেজোর ইলেকট্রন ছিল 3টা, এখানে বেজোর ইলেকট্রন হয়ে গেছে কয়টা, 5টা। তারপর এটা আয়রনের ক্ষেত্রে কিন্তু তোমার এক্সাম্পল কিন্তু বেশি, তাই না, তখন Fe2+ এরটাও দেখাইতে হবে, 3+ এরটাও দেখাইতে হবে। ঠিক আছে, সো পরিবর্তনশীল যোজনীর এই জিনিসটা কিন্তু তোমাকে ব্যাখ্যা করে আসতে হবে। কেমন? সো এরপরে হচ্ছে আমরা সালফারেরটাও আসতে পারে। তো সালফারেরটা একটা মানে দুইটা উত্তেজিত অবস্থা আছে, তাই না, সো দুইটার ক্ষেত্রে কিন্তু 2 স্টার দিতে হবে। ঠিক আছে, এই। তারপর কার্বন যে একাধিক যোজ্যতা প্রদর্শন করে, কেন করে, কারণ এক্সাইটেড স্টেটে ওর কি হয়, ইলেকট্রন জাম্প করে, তাই না, ওর ভ্যালেন্সিটা চেঞ্জ হয়ে যায়, যোজনী চেঞ্জ হয়ে যায়, সেই কারণে কার্বন একাধিক যোজ্যতা দেখায়। ঠিক আছে, তারপর যোজ্যতা ইলেকট্রনকে ভ্যালেন্স ইলেকট্রনকে এটা আসতে পারে, এই সংজ্ঞাটা আসতে পারে। এক্ষেত্রে আমি বলবো যে একটা এক্সাম্পল দিয়ে তুমি এখানে দেখাই দেওয়া, যেমন ধরো এখানে ফ্লোরিনের এক্সাম্পল দেওয়া আছে, ফ্লোরিনের লাস্ট শেলে কয়টা ইলেকট্রন, 7টা ইলেকট্রন আছে। তো এখানে আমরা বলতে পারি ওর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7টা। ঠিক আছে, তুমি এটা সোডিয়াম দিয়েও দেখাইতে পারো, সেক্ষেত্রে একটা বলবা, মানে লাস্ট শেল ইলেকট্রন সংখ্যা আর কি, ওটা নিয়ে ব্যাখ্যা করে দিবা। দেন তোমার আসতে পারে সুপ্ত যোজনী কাকে বলে, সেটা আসতে পারে, ধরো সেই কোশ্চেনটা আসতেছি, যোজনী আর যোজ্যতা ইলেকট্রন দুইটা তোমাকে ডিফারেন্সিয়েট করতে বলতে পারে। ঠিক আছে, স্যার আমরা জানি যে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সর্বশেষ প্রধান শক্তি স্তর, হ্যাঁ প্রধান শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা। আর যোজ্যতা ইলেকট্রন যদি বলে সর্বশেষ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা একটা, সুতরাং যোজ্যতা ইলেকট্রন একটা, আমরা এটা বুঝি। ঠিক আছে, আর যোজনী কাকে বলে সেটা যদি বলতে চাই, যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকে বা বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে, ডিফারেন্সটা কিন্তু এখানে, যে যত সংখ্যক বিজোড় সংখ্যক ইলেকট্রন থাকে সেটাকে আমরা যোজনী বলতে পারি। ঠিক আছে, সো যোজ্যতা ইলেকট্রন আর যোজনী এটা কিন্তু ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, যদি এটা একটু ঠিকঠাক মতো ব্যাখ্যা করো। তারপর কি আসতে পারে, অক্সিজেনের যোজনী আর যোজ্যতা ইলেকট্রন সেম না। ঠিক আছে, যেমন আমরা যদি দেখি অক্সিজেনের লাস্ট অরবিটে আমাদের বেজোর ইলেকট্রন কয়টা আছে, 2টা আছে, তাই না, আর টোটাল ইলেকট্রন কয়টা আছে, 4টা। ঠিক আছে, সো যোজনী আমরা কি বলবো, যোজনী বলবো 2, বাট যোজ্যতা ইলেকট্রন কয়টা, ও 4টা, আমি এসেটটা তো কাউন্ট করতে ভুলে গেছি, 6টা ইলেকট্রন আছে টোটাল, তাই না। সো এই ব্যাখ্যাটা ডিফারেন্স গুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। ঠিক আছে, এগুলো ঠান্ডা মাথায় রাখ, এগুলো সব জানো তুমি। ঠিক আছে, পরীক্ষা হলে গিয়ে মানে এফোর্ট বলে ফেলেন, উল্টাপাল্টা করো না। হ্যাঁ, তারপর ফ্লোরিনের যোজনী যোজ্যতা ইলেকট্রন কেন, যে সেম জিনিস, অক্সিজেন দিয়ে আসতে পারে, সেটা ফ্লোরিন দিয়ে আসতে পারে, আমি জানি ফ্লোরিনের লাস্ট সেল ইলেকট্রন কয়টা, 7টা টোটাল, তাই না, তাহলে যোজ্যতা ইলেকট্রন কয়টা হচ্ছে, 7টা হচ্ছে। বাট যোজনী কয়টা, যোজনী কিন্তু ওটা ডিফারেন্ট জিনিস, সেটা ব্যাখ্যা করে, বেজোর ইলেকট্রনের সংখ্যা তো দেখতে পাচ্ছ, মানে বেজোর ইলেকট্রনটা কিন্তু তুমি ইলেকট্রন বিন্যাস বা কনফিগারেশন দিয়ে দেখায় দিবা, ঠিক আছে, হাওয়ার উপরে বলে দিও না, ইলেকট্রন বিন্যাসটা দেখায় দেন এক্সপ্লেন করো। ওকে, এরপরে ধরো আসতে পারে দস্তা। হ্যাঁ, দস্তা মানে কিন্তু জিঙ্ক। ওকে, বাট ইংলিশ ভার্সন হলে তো এটা ডিরেক্ট বলে দিবে জিঙ্ক। তো জিঙ্কের যোজ্যতা ইলেকট্রন সমান হবে কিনা, সো হবে, যদি হয় তুমি দেখাই দিবা, এটা যেহেতু সমান, তো তুমি এটা ইলেকট্রন বিন্যাস করে দেখাই দিবা। কেমন? যেমন একটা জিনিস একটু মাথায় রাখবা, যদি ধাতু হয়, যদি ধাতু বা মেটাল হয়, সেক্ষেত্রে কিন্তু এর যোজ্যতা স্তরের মোট ইলেকট্রনে কিন্তু হচ্ছে এর যোজনী।
ঠিক আছে? সো মেটালের ক্ষেত্রে কিন্তু জিনিসটা অন্যরকম। সেটা একটু খেয়াল রাখবেন। কারণ মেটালের লাস্ট শেলে ১ টা ২ টা ইলেকট্রনই থাকে। ওকে? সো এই যে এক্সট্রা ইনফরমেশন যেটা এটা দিতে পারলে টিচার আরকি একটু মানে ভালো চোখে দেখবে খাতাটাকে আরকি। এই। তারপরে ধরো আমাদের বলতে পারে যে ম্যাগনেসিয়ামের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন একই কেন? সেম জিনিস। তুমি ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা করে দিতে পারবা। ঠিক আছে? বোর্ডে কি একটা জানি সমস্যা বুঝছো? একটু লং টাইম অন করে রাখলে উইন্ডোজ অ্যাক্টিভেট করতে পারে। বাট রিস্টার্ট দিলে আবার চলে যায়। কি একটা ঝামেলায় পড়ে গেলাম। দেখো, লিথিয়ামের যোজনী ও যোজ্যতা ইলেকট্রন একই ব্যাখ্যা করো। তাহলে দেখো, এই লিথিয়ামের যোজনী আর যোজ্যতা ইলেকট্রন নিয়ে ব্যাখ্যা করে দিবা ইলেকট্রন বিন্যাস দিয়ে। তো মেইনলি এই চ্যাপ্টারের কোশ্চেন গুলা না এই টাইপেরই যোজনী, যোজ্যতা ইলেকট্রন এই টাইপের গুলা। তারপর ধরো এটা জিজ্ঞেস করতে পারে যে ক্ষার ধাতু সমূহের যোজনী ১ কেন? তাই না? তাহলে ক্ষার ধাতু সমূহ কি সব গ্রুপ 1 এ মানে অ্যালকালি মেটাল সব গ্রুপ 1 এর মৌল না? সো গ্রুপ 1 এর গুলা সবার যোজনী কত? 1 না? সেখানে এক্সাম্পল দেবে হেলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে যেহেতু 1 থাকে কমপক্ষে একটাই ইলেকট্রন থাকে তাই ওদের যোজনী ১ হয়। গ্রুপ 1 এর মূল এটা দিয়ে ব্যাখ্যা করে দিলেই হয়ে যাচ্ছে। তারপর ধরো এই কোশ্চেনটা দেখো বোর্ডে আসছে সোডিয়াম আর ক্লোরিনের যোজনী একই কেন? একই কেন? কারণ দেখো আহ, তোমরা ফার্স্টে কি করবা ইলেকট্রন বিন্যাসটা বা ইলেকট্রন কনফিগারেশনটা দেখাবা তাই না? তার আগে এখানে আমি যোজনীর কথাটা বলে নিবা যে কোনো পরমাণু যত ইলেকট্রন দান করে অথবা যত ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করে তাকে আমরা বলি তার যোজনী, রাইট? এখন ক্লোরিনের ক্ষেত্রে সে একটা নিতে পারে আর সোডিয়ামের ক্ষেত্রে সে একটা দিতে পারে, রাইট? সো এই কারণে আমরা বলতে পারি যে এদের যোজনীটা একই। আরে বাংলা আর ইংলিশ ওভারল্যাপ করে গেছে। তারপর যৌগমূলক বা র‍্যাডিকেলের এক্সাম্পল দিতে বলতে পারে। সো এখানে আমরা এই এক্সাম্পলটা দিতে পারি। তুমি তোমার মন মতো একটা দিতে পারো। কোনো অসুবিধা নাই। বাট সংজ্ঞাটা দিবা, একটা এক্সাম্পল দিবা। এবং দেখো এখানে যেটা দিছে, এখানে ঋণাত্মক যৌগমূলক কারণ নেগেটিভ চার্জ আছে এবং সেখানে কয়টা কি আছে সেটাও বলে দিছে এবং যোজনী কত সেটাও কিন্তু বলে দিবা, রাইট? এখানে দেখো -2 তো যোজনী কত হবে? -2। তারপর PH4 একটা আহ, যৌগমূলক কেন? ওই যৌগমূলকের সংজ্ঞাটা দিবা, তারপর বলবা যে এটা একটা চার্জ আছে, ওর যোজনী একটা সক্রিয় যোজনী আছে, এই আর কি। মেন কথা হচ্ছে ও একটা একটা পরমাণুর মতো আচরণ করে আর কি, বুঝছো? সেটা NH4 দিয়ে আসতে পারে, PH4+ দিয়ে আসতে পারে, বিভিন্ন কিছু দিয়ে আসতে পারে, বুঝছো? তারপর আণবিক সংকেত, গাঠনিক সংকেতের ইয়েগুলো আসতে পারে। তারপর অষ্টক নিয়ম, ২ এর নিয়ম এগুলা ব্যাখ্যা করতে দিতে পারে। সো এগুলার জাস্ট ডেফিনিশন এবং ২ এর নিয়মটা যদি ব্যাখ্যা করতে বলে, বলবা যে অণু গঠনে কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে। অণু গঠনের নিয়মকে ২ এর নিয়ম বলে। সো ২ এর নিয়ম কারা কারা ফলো করে সেটা ব্যাখ্যা করতে পারো। তারপর একটা এক্সাম্পল দিলে ধরো H2O এর ক্ষেত্রে এক্সাম্পল দিলা যেখানে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ৪ জোড়া অর্থাৎ ৮ টা ইলেকট্রন থাকে, এটা ২ এর নিয়মকে প্রকাশ করে। জোড়ায় জোড়ায় আছে আর কি। মানে লাস্ট শেলে জোড়ায় জোড়ায় ইলেকট্রন থাকা ওইটাই কিন্তু ডুপ্লেট রুল, রাইট? বা ২ এর নিয়ম। এই তো অষ্টক নিয়মটাও থাকতে পারে। তারপর ধরো যেমন এটা একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি যে বেরিলিয়াম ক্লোরাইডে দ্বিতীয় নিয়ম বা ডুপ্লেট রুলটাকে প্রয়োগ করে দেখাও। So আমরা দেখাবো যে বেরিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ২ টা ইলেকট্রন আছে এবং ও ২ টা ইলেকট্রন ক্লোরিনের ২ টা পরমাণুর মধ্যে শেয়ারের মাধ্যমে ও BeCl2 গঠন করে। তাহলে টোটাল ইলেকট্রন কয়টা হইলো? ৪ টা মানে ২ জোড়া হইলো। আর ক্লোরিনের ক্ষেত্রে ওটা ব্যাখ্যা করে দিবা যে ২ টা ক্লোরিনের ক্ষেত্রেও ৭ টা ৭ টাও একটা, একটা করে গ্রহণ করে। সো ওর ৪ জোড়া ৪ জোড়া করে থাকে। তার মানে সবাই কি ২ এর নিয়ম ফলো করতেছে। এই তো। রাসায়নিক বন্ধন কেন গঠন করতে চায়? ওরা কি সবাই স্টেবিলিটি চায়, তাই না? তুমিও একটা লাইফে স্টেবিলিটি চাও। ভালো পরীক্ষা দিলে একটু স্টেবল থাকতে পারবা, তাই না? সো এটাই ব্যাখ্যা করে দিবা আরকি। বাট এটা আই ডোন্ট থিংক আসতে পারে। এইগুলো আসতে পারে। ধরো যে ম্যাগনেসিয়াম অক্সাইড কেন একটা আয়নিক যৌগ? এইটা আসতে পারে। কেন? কারণ ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে আমার কি হচ্ছে? ম্যাগনেসিয়ামটা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে ক্যাটায়নে পরিণত হচ্ছে। আবার অক্সিজেন ওই ২ টা ইলেকট্রন গ্রহণ করে সে অ্যানায়নে পরিণত হচ্ছে। দেন ক্যাটায়ন অ্যানায়ন কি পরস্পরকে আকর্ষণ করবে। দেন এরা কি গঠন করবে? একটা যৌগ গঠন করবে। যেটাকে আমরা আয়নিক যৌগ বলতে পারবো। তাই না? তারপর সমযোজী যৌগের এক্সাম্পল আসতে পারে। CCl4 এর এক্সাম্পলটা আসতে পারে। আমরা অনেক কিছু দিতে পারি আরকি। তারপরে যেই কোশ্চেনটা দেখো এটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে পানি একটা পোলার অণু কেন? তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটির কারণে, তাই না? অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের চাইতে বেশি। সো অক্সিজেন কি করবে যে আমাদের যখন একটা H2O থাকবে
এর মধ্যে এই যে অক্সিজেনটা আছে মাঝখানে, সে হাইড্রোজেন থেকে ইলেকট্রনগুলোকে ওর দিকে একটু টেনে আনবে, তাই না? টেনে আনার কারণে ও পার্শিয়ালি নেগেটিভ হবে, ও পার্শিয়ালি পজিটিভ হবে। তো একটা কি পোলারিটি ক্রিয়েট হবে না? তাহলে জিনিসটা একটু বাঁকা করে আঁকবা, হ্যাঁ? এভাবে আঁকবা। সো একটা নেগেটিভ প্রান্ত, একটা পজিটিভ প্রান্ত ক্রিয়েট হবে। তার মানে কি এটা পোলারিটির সৃষ্টি হবে আরকি। ঠিক আছে? সো কি দিয়ে ব্যাখ্যা করবা? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, পার্শিয়ালি পজিটিভ, পার্শিয়ালি নেগেটিভ প্রান্ত সৃষ্টি হবে। এটাই আরকি। ইথানল একটা পোলার যৌগ, এটা মনে হয় আমরা চ্যাপ্টার 11 এ পড়ছি, রাইট? সো এটা আর দেখাইলাম না। এই যে এটা যেমন একবার বোর্ডে আসছে 20 সালে, যে C12H22O11 এই জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না কেন? আচ্ছা। আচ্ছা, জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করার জন্য ওর মধ্যে কি লাগবে? মুক্ত ইলেকট্রন লাগবে। বিদ্যুৎ পরিবহন বা ইলেকট্রিসিটির ফ্লো মানে কিন্তু ইলেকট্রনের ফ্লোকে আমরা বুঝি, রাইট? তো এখন একটা যৌগের মধ্যে ওটাকে আমি যদি জলীয় দ্রবণ বা অ্যাকুয়াস সলিউশনে দেই, ও মানে কারেন্ট ওর মধ্যে দিয়ে যাবে কেমনে? যদি ওর মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে তাইলেই যাবে। এখন এর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নাই। তার মানে কি হবে? তার মানে কি হবে? ও ইলেকট্রন ফ্লো করবে না। এখন কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া ওর মধ্যে ফ্রি ইলেকট্রন নাই কেন? কারণ ও হচ্ছে একটা সমযোজী যৌগ, মানে ও ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে তৈরি হইছে, তাই না? এখন সমযোজী যৌগ বিচ্ছিন্ন আয়ন তো তৈরি করতে পারবে না। ওটা আয়নিক যৌগ পারে। ও ভেঙে একটা বিচ্ছিন্ন আয়ন তৈরি করতে পারে, তাই না? তো ও যেহেতু আয়ন তৈরি করতে পারবে না, তার মানে অ্যাকুয়াস সলিউশন ও কখনোই কি করতে পারবে না? কারেন্ট বা ইলেকট্রিসিটি ফ্লো করতে পারবে না। ওকে? ঠিক। এই তো। আর কোনটা জানি দেখাবো ভাবছিলাম। এই যে এটা দেখতে পারো। কঠিন অবস্থায় কেন বিদ্যুৎ পরিবহন করে না? কারণ পটাশিয়াম ফ্লোরাইড কি করে? ও ত্রিমাত্রিকভাবে সুবিন্যস্ত একটা স্ফটিক বা ক্রিস্টাল তৈরি করে, তাই না? এখন এই ক্রিস্টালটা থাকার কারণে ও কি হতে পারে না? ও একদম প্রপারলি আয়নে বিভক্ত হতে পারে না। তো আয়ন হইতে না আয়োনাইজ না হলে তো ফ্রি ইলেকট্রন থাকবে না। আর ফ্রি ইলেকট্রন না থাকলে তো ইলেকট্রিসিটি ফ্লো করবে না, তাই না? তার মানে এটার মেইন কারণ কি? যে KF বা পটাশিয়াম ফ্লোরাইড কি করে? ও ত্রিমাত্রিকভাবে সে সুবিন্যস্ত, মানে একটা বিন্যাসটা চেঞ্জ করে সে একটা স্ফটিক বা ক্রিস্টাল তৈরি করে। ঠিক আছে? এটাই রিজন। তারপরে বিদ্যুৎ পরিবহন না করার কারণ বহুত কিছু আছে কোশ্চেন, গুলো একটু দেখে রিভাইজ করে যাও পরীক্ষার আগে। তবে যেটা আসতে পারে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক বেশি কেন? কারণ আয়নিক যৌগ ইউজুয়ালি একটু গলনাঙ্ক বেশি হয়, তাই না? কারণ ও ক্যাটায়ন আর অ্যানায়ন সৃষ্টির মাধ্যমে সে তৈরি হয়। এখন যৌগের যদি আমরা কেলাস করি, যৌগের কেলাসে যদি আমরা যাই, তাহলে দেখবো যে একটা ম্যাগনেসিয়াম 2টা ক্লোরিন আয়নের সাথে স্থির বৈদ্যুতিক শক্তির মাধ্যমে দৃঢ়ভাবে যে মেইন কথা আয়নিক যৌগ হওয়ার কারণে ওদের পরস্পর অ্যাট্রাকশন, মানে ওটা বেশি হবে, দৃঢ় হবে, তাই না? কারণ এখানে শেয়ারিং হয়নি, এখানে জাস্ট একজন দিছে একজন নিছে, তোদের সম্পর্কটা স্ট্রং বেশি। এই তো, এই হচ্ছে কথাবার্তা। তারপরে আমরা দেখব হচ্ছে চ্যাপ্টার 4। 4ই তো। দেখো, চ্যাপ্টার 4 এ হচ্ছে ফার্স্টে আসতে পারে হচ্ছে ডোবের আইনের ত্রয়ী সূত্রটা আসতে পারে। সো ত্রয়ী সূত্রটা ঠিকঠাক মতো ব্যাখ্যা করে দিবা। তারপর ত্রয়ী সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারবো যে দ্বিতীয় মৌলের ভর হচ্ছে প্রথম মৌল, মানে 3টা মৌল যদি থাকে ওদের মাঝখানের মৌলটা হবে আগের 2টার এভারেজ, তাই না? এটা তো ডোবের আইনের ত্রয়ী সূত্রটা ছিল, সেটাই ব্যাখ্যা করে দিবা আর কি। উনার অবজারভেশনটা ওয়াইজ বললো, হ্যাঁ, যে উনি সাজাইছেন, উনি লক্ষ্য করছেন, সেটাতে ব্যাখ্যা করতে পারো চাইলে। তারপর যে একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করতে পারো, যেমন লিথিয়াম, পটাশিয়াম আর আমরা সোডিয়ামের কথা যদি চিন্তা করি, তাহলে দেখবা যে লিথিয়াম আর পটাশিয়াম একটা এভারেজ করলে সোডিয়াম একটা পাওয়া যায়, যে হ্যাঁ লি না কে রুবি সাজাবে ফ্রান্সে গ্রুপ 1 ওভাবে দিলে এক্সাম্পল দিয়ে দেখাই দিলে আর কি, বুঝছো? তারপর ল্যাভোইসি এর মৌলিক পদার্থ সমূহের শ্রেণী বিভাগ, সেই শ্রেণী বিভাগের যে জিনিসটাও আসতে পারে, বাট এটা কোনো বোর্ডে আসে নাই। কি জানি দেখাবো তো ভুলে গেলাম। একটু দাঁড়াও, এই যে এটা দেখ, ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। কারণ মডার্ন যে আমরা যে পর্যায় সারণী দেখি ওটা মূলত কিসের উপর বেস করে তৈরি করা?
ইলেকট্রন কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাসের উপরে, তাই না? এই জিনিসটা এখানে ব্যাখ্যা করবা যে ইলেকট্রন বিন্যাস সেই পদ্ধতি যার মাধ্যমে আমরা কোনো মৌলের পারমাণবিক অবস্থা বুঝতে পারি, তাই না? ওর ইলেকট্রন বিন্যাস করেই তো আমি বুঝতে পারি যে ওর অবস্থাটা কিরকম আছে। যেমন একটু আগের চ্যাপ্টারটাতে আমরা দেখলাম যে ও এক্সাইটেড কখন কি, ও সবকিছু কিন্তু ইলেকট্রন বিন্যাসের মধ্যে, ওর যোজনী কত, যোজ্যতা ইলেকট্রন কত, সবকিছু কিন্তু ইলেকট্রন বিন্যাস দেখেই বলে দেওয়া যাচ্ছিল, তাই না? তো এই জিনিসটা এখানে তুমি নিজের ভাষায় ব্যাখ্যা করবা আরকি, তাই না? যে সে কোন গ্রুপে আর পর্যায়ে অবস্থিত সেটা বলা যাচ্ছে, সেটা ফার্স্ট পয়েন্ট মেনশন করতে হবে। তারপর পারমাণবিক ভর দেখে পর্যায় সারণীর অবস্থান নির্ণয় করা যায়। দেখো, পারমাণবিক ভর দিয়ে আমরা যখন অবস্থানটা নির্ণয় করতেছি তখন একটা কনফিউশন থাকে, যেমন পটাশিয়াম 39, আর্গন 40, হ্যাঁ? কিন্তু ইলেকট্রন বিন্যাস যদি আমরা ফলো করি তাহলে কিন্তু ও যে যার মতো অবস্থানই পড়ে। মানে কেউ তার ধর্ম একরকম সে পড়ছে আরেক জায়গায়, এরকম কিন্তু হয় না। এজন্য ইলেকট্রন বিন্যাসকেই আমরা বলে থাকি। মাঝখানে কিন্তু পারমাণবিক ভর নিয়েও মানে মোটামুটি একটা চার্ট করে ফেলা হয়েছিল। বাট পরে দেখছে না, ইলেকট্রন বিন্যাস আকারে যদি আমরা আগাই তাহলে এটা মানে একদম ডিফাইন্ড হয়। জিনিসটা দেখতে সুন্দর হয় এবং আমি সবকিছু ইজিলি ব্যাখ্যা করতে পারি। মানে একেকটার জন্য একেকটা জিনিস ব্যাখ্যা করা লাগে না আরকি। মানে একটা সারণী দিয়ে আমরা সবকিছু ব্যাখ্যা করে ফেলতে পারি। এরপর ধরো যে অবস্থান নির্ণয় আসতে পারে, যেমন এখানে আমাদের স্ক্যান্ডিনিয়ামের ইয়েটা করতে বলছে। সো স্ক্যান্ডিয়ামের জন্য আমরা 21 আমরা জানি। ইলেকট্রন কনফিগারেশনটা দেখাবা এবং দেখানোর পরে আমরা দেখাবা যে এটা যেহেতু 4s2 পর্যন্ত গেছে তার মানে কি পর্যায় হবে এটা 4, আর এটা যেহেতু ডি অরবিটালে প্রবেশ করছে তার মানে আমরা ডি অরবিটাল ইলেকট্রন সংখ্যা দিয়ে ওটা দিয়ে বের করে ফেলতে পারবো, রাইট? সো এটা একটু খেয়াল রাখো, হ্যাঁ, ডি অরবিটালের জন্য কিন্তু একটা আলাদা জিনিসই আছে, হ্যাঁ, এটা খেয়াল রাখো। ক্রোমিয়ামেরটা বোধহয় আসছিল কোন একটা, যেমন এখানে কিসেরটা আসছে, সিলিকনেরটা আসছে, তাই না? এন্ড সিলিকন তো পি অরবিটালে, রাইট? সো সিলিকনের জন্য আমাদের কি করতে হবে, যে 10 যোগ করতে হবে আর কি, এটাই। গ্রুপ গ্রুপ বের করার জন্য 14 আর পর্যায় কত 3 হবে আর কি। আচ্ছা, যেটা পি অরবিটালে গেছে সো যে 2 2 4 আর 10 যোগ করবো তাহলে 14। পি আর ডি কোনটা খেয়াল রেখো, হ্যাঁ, এগুলো ভুল করো না। তারপর এখানে অ্যালুমিনিয়ামের ইয়ে আছে, যে এই কোশ্চেনটা অনেকবার আসছে, দেখো যে হিলিয়ামকে গ্রুপ 2 এ রাখা হয়নি কেন, তাই না? এখন দেখো, মানে হিলিয়ামকে কেন আমরা গ্রুপ একদম শেষেরটায় রাখছি, কেন? কারণ হিলিয়ামের ধর্ম অনুযায়ী, তাই না? হিলিয়ামের ধর্মটা যদি আমরা খেয়াল করি, হিলিয়াম কিন্তু নিষ্ক্রিয় যৌগ, তাই না? গ্রুপ 2 কি নিষ্ক্রিয়? না। এই কারণে, তো এই কারণে আমরা যদি ইলেকট্রন কনফিগারেশন আকারে করছি বলেই কিন্তু আমি একের পর এক লাস্টে পাঠিয়ে দিতে পারছি, তাই না? ওভাবে না করলে কিন্তু জিনিসটা মিলতো না। সো একটা জিনিস থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেনের আনসার তোমার মাথায় চলে আসবে। ওই যে ২ নং এ রাখা হয় না কেন, আবার 18 তে রাখা হয় কেন? সেম কোশ্চেন দেখো বোর্ড গুলাতে ঘুরায় পেঁচায়া আসছে। খেয়াল করছো বিষয়টা? তারপর এটা দেখো কুমিল্লা বোর্ডে আসছে। অক্সিজেন ও ফ্লোরিনের মধ্যে কোনটা আকারে বড়? সো কোনটা আকারে বড় জন্য আমাদের কি করতে হবে? আমরা ফার্স্টে ইলেকট্রন কনফিগারেশন দেখাবো এবং এখান থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব কার আকার। অক্সিজেন ফ্লোরিনের মধ্যে অবভিয়াসলি অক্সিজেনের আকারটা বড় হবে। কেন? কারণ দুজনের সাইজ কিন্তু সেম। বাট একজনের ইলেকট্রন বেশি। তার মানে কি ইলেকট্রন প্রোটন বেশি হলে অ্যাট্রাকশন বেশি হবে, ছোট শ্রিঙ্ক করে যাবে। বুঝছো? মানে জিনিসের সাইজ সেম বাট জিনিস মানুষ লোক সংখ্যা বেশি। লোক সংখ্যা বেশি হলে এটা চাপবে। কারণ ভেতরের মানুষও বাড়তেছে, বাইরের মানুষও বাড়তেছে। বাট জায়গা সেম। তার মানে আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে। এটাই ব্যাখ্যা করে দিও আরকি। মানে বাম থেকে ডানে গেলে আকার ছোট হয়। এটা তোমাদের সিকিউ এর জন্য ভালো একটা কোয়েশ্চেন। বুঝছো? সিকিউ সাইডেও আসার জন্য আসতে পারে। যেমন ফ্লোরিন আর নিয়নের মধ্যে কোনটির আকার বড়? সো এখানে আমরা বলব যে ফ্লোরিনের আকারটা বড়। কারণ এটা F মাইনাস মানে কি ওখানে ইলেকট্রন বেশি আছে, তাই না? তাহলে ও তো মানে একদম যথার্থ পরিমাণ অ্যাট্রাকশন করতে পারবে না, তাই না? বাট নিয়নের ক্ষেত্রে কি হবে বিষয়টা বলো? নিয়নের 10 টা ইলেকট্রন আছে, 10 টা প্রোটন আছে, রাইট? সো ওদের অ্যাট্রাকশনটা বেশি থাকবে। সো ছোট হয়ে আসবে কম্পেয়ার টু ফ্লোরিন। এই হচ্ছে স্যার কথা। আচ্ছা, এই দেখো, ক্লোরিন মৌলের আয়নীকরণ শক্তি অধিক কেন? আচ্ছা, আয়নীকরণ শক্তিটা কি? সেটা হচ্ছে বাম থেকে ডানে গেলে সেই শক্তিটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে, রাইট? এখন ক্লোরিনের ক্ষেত্রে চিন্তা করো, ক্লোরিন হচ্ছে পর্যায় 3 এর সবচেয়ে ডানে যেই মৌলটা আছে, তাই না? সবচেয়ে ডানে যে মৌলটা আছে, এখন একদম নিষ্ক্রিয়টা তো আমরা ঠিক কথা বলছি, নিষ্ক্রিয়র একদম আগেরটা আর কি,
তাই না? 18 এর আগেরটা। ঠিক আছে। সো এখন আয়নীকরণ শক্তি বেশি কেন? আমি ওর থেকে যে একটা ইলেকট্রন বের করতে চাই ওটা কি খুব ইজি ক্লোরিনের ক্ষেত্রে? সেই জিনিসটাই আমরা এখান থেকে ব্যাখ্যা করব যে ওর থেকে একটা ইলেকট্রন যদি আমরা রিমুভ করতে চাই অনেক বেশি শক্তির প্রয়োজন হবে। কারণ ও হচ্ছে হাংরি, ওর একটা ইলেকট্রন দরকার। তাই না? ও কেন ইলেকট্রন ছাড়বে? ও আরো পারলে খায়া ফেলবে আরেকটা। তো ক্লোরিন থেকে একটা ইলেকট্রন বের করে আনা অনেকটা। বাট একটা ইলেকট্রন ঢুকানো কিন্তু অনেক ইজি। কারণ ও ৭ টা আছে, একটা পাইলে ও স্টেবল হয়ে যাবে। 18 হয়ে যাবে। বুঝেছো? এটাই। এই সেম কোয়েশ্চেন আসতে পারে তোমার সোডিয়ামের আয়নীকরণ শক্তি যে গ্রুপ 3 এর সবচেয়ে বামের মৌল, সরি পর্যায় ৩ এর, এরপরে আবার বলতে পারবা যে ও একটা ইলেকট্রন খুব সহজেই দান করে দিতে পারে। তোর থেকে একটা ইলেকট্রন রিমুভ করা অনেক ইজি কারণ ও ওটা ছেড়ে দিতে চাচ্ছে। তারপর এটা দেখো ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ব্রোমিন অপেক্ষা বেশি কেন? দেখো 85 আয়নীকরণ গ্রুপের উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমান্বয়ে হ্রাস পায়। কেন? সাইজের ডিফারেন্সের কারণে। তাই না? এখন দেখো ফলে মৌলসমূহের শেয়ার ক্ষেত্রে নিউট্রন আকর্ষণ সংখ্যা কোন গ্রুপের উপর থেকে নিচে ক্রমাগত হ্রাস পায়? হ্যালোজেন গ্রুপের ক্লোরিনের নিচে ব্রোমিন অবস্থাতে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা ব্রোমিনের অপেক্ষা বেশি। সেম জিনিসটা ফ্লোরিন আর ক্লোরিন দিয়েও আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু ফ্লোরিনের বেশি হবে ক্লোরিনের যেতে, কারণ ফ্লোরিনের সাইজ ক্লোরিনের চেয়েও ছোট। আবার ব্রোমিনের সাথে আয়োডিনের আসতে পারে। মানে তারপরে কোশ্চেনে দেখো সিলিকনকে একটা অপধাতু বা মেটালয়েড কেন বলা হয়? অপধাতু মানে কি? যার মধ্যে ধাতু এবং অধাতু দুইটার বৈশিষ্ট্যই বিদ্যমান। হ্যাঁ? সিলিকন মধ্যে কখনো, কখনো ইলেকট্রন ত্যাগ করে ধাতুর ন্যায় আচরণ করে। আবার সে কখনো, কখনো ইলেকট্রন গ্রহণ করে অধাতুর মতো আচরণ করে। তাই ওকে আমরা একটা মেটালয়েড বা অপধাতু বলি। ঠিক আছে? অর্ধধাতুও বলা হয় মাঝে মধ্যে এটাকে। তবে এটা দেখো এটা কতবার আসছে যে সোডিয়াম একটা ক্ষার ধাতু। কেন? ক্ষার ধাতু কখন বললাম? যখন সে পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার উৎপন্ন করে। সোডিয়াম হাইড্রোক্সাইড কিন্তু তীব্র ক্ষার। তাই না? তার মানে সোডিয়াম একটা আমরা ক্ষার ধাতু বলতে পারি। রুবিডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন? সেম জিনিস। সেম ব্যাখ্যা। পানির সাথে বিক্রিয়া করবে এটা দেখায় দিবা। ঠিক আছে স্যার? এই যে এটা দেখো। পটাশিয়াম দেখছো ক্ষার ধাতুর কোয়েশ্চেন কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। কিন্তু প্রতি বছরই কোথাও না কোথাও আসতেছে। সো ক্ষার ধাতুর ব্যাখ্যাটা কিন্তু একটু দেখে যায়েন স্যার। তারপর এটা আসছে, এটা একবারই আসে যদিও। স্ট্রনসিয়ামকে কেন আমরা মৃতক্ষার ধাতু বলি? যেহেতু গ্রুপ 2 এর মৌলকে আমরা মৃৎক্ষার ধাতু বলি, তো সেটাই আমরা বলতে পারবো। সো আমরা এখানে কি বলতে পারবো? যে ও পানির সাথে বিক্রিয়া করে এই যৌগটা তৈরি করে। তাই না? স্ট্রনসিয়াম হাইড্রোক্সাইড। তাই স্ট্রনসিয়ামকে আমরা মৃৎক্ষার ধাতু বলতে পারি। বাট গ্রুপ 1 এর গুলা বেশি তীব্র ক্ষার তৈরি করে, হ্যাঁ? আর মৃৎক্ষার মানে কি একটু কম তীব্র, তীব্রতা ইনটেনসিটি কম আরকি। ম্যাগনেসিয়াম দিয়ে আসতে পারে, ক্যালসিয়াম দিয়ে সেম কোয়েশ্চেনটা আসতে পারে, বেরিলিয়াম দিয়ে আসতে পারে। বেরিয়াম কি দেয়া মানে যে ওগুলা ভ্যারিয়েশন গুলাই আসতে পারে, হ্যাঁ? তারপর গোল্ডকে কেন গোল্ড, কপার, সিলভার এগুলাকে কেন মুদ্রা ধাতু বলা হয়? কারণ এরা মুদ্রা হিসেবে ব্যবহৃত হয়। এই কারণে, বুঝছো? এগুলো আসতে পারে। তারপর এই তো স্লাইডটা একটু সকালে একটু রিভাইজ করে যায়, হ্যাঁ? যেগুলো বোর্ডে আসছে এগুলো একটু বেশি করে দেখে যাও। খুব মনে হচ্ছে অনেক কোয়েশ্চেন বাট গো থ্রু করবা। মানে একই জিনিসের সব ভেরিয়েশন এখানে ইনক্লুডেড, বুঝছো? যেমন এটা অবস্থান্তর মৌল কেন বলা হয়? দেখো এখানে দেওয়া আছে আমরা এটা কার কথা বলছে? আয়রনের কথা বলছে, তাই না? তো আয়রনে দেখো আয়রনের ইলেকট্রন বিন্যাস নরমালি লেখা দেখো Fe2+ এ দেখাবা 3+ এ দেখাবা। সো ওর ডি অরবিটালটা কিন্তু আংশিক পূর্ণ অবস্থায় দেখা যায়। তার মানে তাকে একটা অবস্থান্তর মৌল বলা যায়। ঠিক আছে? সো এক্ষেত্রে কিন্তু Fe, Fe2+, 3+ তিনটারই ইলেকট্রন বিন্যাসটা দেখাইতে হবে। নাহলে কিন্তু অবস্থান্তর মৌল তো বলতে পারছো না নরমাল অবস্থায়, তাই না? এই তো এই হচ্ছে কথা। এই নিষ্ক্রিয় গ্যাসের বৈশিষ্ট্য হাবিজাবি এগুলো তো পারবে। কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়? সর্বশেষ ইলেকট্রন পূর্ণ এজন্য। সে স্টেবল থাকে, বিক্রিয়া করতে আগ্রহী না। আমরা চলে আসি একদম ফার্স্টে, সেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3। সো এটা আসলে আমার আসলে বলার খুব বেশি একটা কিছু নাই, তাও একটু দেখাই দিই কোন কোন টাইপের জিনিসগুলো আসতে পারে। যেমন পরমাণু সমস্ত ভর তার নিউক্লিয়াসে কেন্দ্রীভূত, কারণ ইলেকট্রনের ভর খুবই নগণ্য, তাই না? প্রোটন আর নিউট্রনের তুলনায়। সো এই কারণে আমরা বলি যে ওর যা ভর আছে সব মেইনলি ওর নিউক্লিয়াসের মধ্যেই আছে। তারপর নিউক্লিয়াস ধনাত্মক চার্জ বিশিষ্ট কেন? কারণ নিউট্রনের চার্জ নাই, প্রোটনের চার্জ আছে যেটা পজিটিভ, সেই কারণে, আর কোনো রিজন নাই। তারপর এটা দেখতে পারো যে সোডিয়ামকে, হ্যাঁ, মানে এইটা বলতে কি বুঝাচ্ছে সেটা, তাই না? সো এখানে প্লাস মানে কি একটা প্রোটন বেশি আছে এটাই। আর টোটাল ভর সংখ্যা দেওয়া আছে, তো ওখান থেকে তুমি দেখা দিতে পারো আরকি। তো ইলেকট্রন সংখ্যা কত আসে সেটাই আরকি। সো এরকম সংকেত দিয়ে অনেক কোয়েশ্চেনই আসতে পারে। হ্যাঁ, ভর সংখ্যা বের করতে দিতে পারে, ইলেকট্রন সংখ্যা, এনিথিং।
নিউট্রন সংখ্যাটা বের করতে দিতে পারে, হ্যাঁ? তারপর দেখো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 বলতে কি বুঝবা? এখানে ম্যাগনেসিয়াম না, যে কোনো একটা পরমাণু দিয়ে বলতে পারি যে এর পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো? তাই না? তাহলে আমরা এই পারমাণবিক সংখ্যা 12 বলতে কি বুঝি? ম্যাগনেসিয়াম পরমাণু নিউক্লিয়াসে মোট 12 টা, নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে এটা পারমাণবিক সংখ্যা, রাইট? আর যতগুলো প্রোটন আছে ততগুলো ইলেকট্রনও থাকবে যদি এটা চার্জ নিউট্রাল থাকে। তারপর ভর সংখ্যা 23 বলতে কি বোঝায় সেটা একটা বিষয়। সোডিয়ামে ভর সংখ্যা 23, পারমাণবিক সংখ্যা 11। তাহলে 23 থেকে 11 বাদ দিলে কত আসতেছে আমাদের? 12 আসতেছে, তাই না? সেটা আমাদের নিউট্রন সংখ্যা আসতেছে, তাই না? আবার 11 যেহেতু পারমাণবিক সংখ্যা, চার্জ নিউট্রাল, তার মানে ইলেকট্রন সংখ্যাও 11টা। এইভাবে জিনিসটা ব্যাখ্যা দিয়ে দিবা, কেমন? এই বিভিন্ন জিনিস পারমাণবিক সংখ্যা কি, কেন এটা আসছে, যেমন এটা দেখো, অক্সিজেন নিউক্লিয়াস থেকে 2টা নিউট্রন যদি অপসারণ করি তাহলে কি হবে? নিউট্রন অপসারণ করলে ওর পারমাণবিক সংখ্যা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ভর সংখ্যাটা চেঞ্জ হবে। ঠিক আছে? সো ভর সংখ্যাটা কিন্তু আগে ছিল 16। তো 8, আমি যদি 2টা নিউট্রন রিমুভ করি তাহলে ওর ভর সংখ্যা হয়ে যাবে 14, বাট পারমাণবিক সংখ্যা কিন্তু 8 এর 8ই থাকবে। ওটা কিন্তু আর চেঞ্জ হবে না। সেখান থেকে বুঝতেই পারতেছো টপিক গুলা কি, কি আসার মতো। তাই না? পারমাণবিক সংখ্যা রিলেটেড। অরবিটের ডেফিনিশন আসতে পারে কে এলিমেন্ট শেল, এটাতে তুমি ব্যাখ্যা করে দিতে পারো। তারপর আবার n এর n দিয়ে ব্যাখ্যা করতে পারো। তারপর 2n স্কয়ার সূত্র, যেটা ইচ্ছা তুমি, যেটাতে তুমি ব্যাখ্যা করতে কমফোর্টেবল সেটাই দিবা। বাট চেষ্টা করবা যে 2টার কথা যাতে মেনশন থাকে, হ্যাঁ? যেটা আগে পরে দাও সেটা সমস্যা নাই। ওকে? এই তো। এগুলো একটু রিভাইজ করে যাবা আরকি। 3p অপেক্ষা 3d অরবিটালের শক্তি কেন বেশি? ওটা উচ্চ কক্ষপথ, উচ্চ অরবিটাল, এই কারণে। n নাম্বার দিয়ে দেখাবা। আর আউফবাউ নীতি অনুসারে এই কথাটা মেনশন করে দিও, নাইলে তুমি কোন বেসিসে এই কথাটা বলতেছো, শক্তি কেন বেশি সেটা তো হবে না, তাই না? তো আউফবাউ নীতির কথাটা বলবা যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তিতে যায়, এরপরে উচ্চ শক্তির অরবিটালে যায়। তো আমরা কেন 3p কে নিম্ন বলবো, 3d কে উচ্চ শক্তি বলবো, সেটাও ব্যাখ্যা করে দিবা আর কি। যে 3p এর ক্ষেত্রে আমাদের n এর ভ্যালু 3, l এর ভ্যালু 1, আর d এর ক্ষেত্রে হচ্ছে আমাদের l এর ভ্যালু 2। তাহলে ওটা হচ্ছে 5 হচ্ছে, ওটা 4 হচ্ছে, বেশি, এই কারণে আর কি। শক্তি বেশি এটা হচ্ছে যে n প্লাস l এর ফর্মুলা, মানে আউফবাউ নীতিটা দিয়ে ব্যাখ্যা করে দিবা, কেমন? এই অরবিটালের শক্তি বেশি, কিন্তু দেখো কত কিছুতে আসতেছে। তারপরে দেখো কপার ইলেকট্রন বিন্যাস কেন সাধারণ নিয়ম মানে না, কারণ কি? ওই যে অর্ধেক পূর্ণ বা সম্পূর্ণ পূর্ণ থাকলে সে বেশি স্থিতিশীল অবস্থায় থাকে, তাই না? So, ও কি করবে, ও 4s2 না গিয়ে ও আগে 3d10টা ফিল আপ করবে, দেন 4s1 এ যাবে। ঠিক আছে? তুমি চাইলে এখানে আউফবাউ নীতি দিয়ে একটা ব্যাখ্যা দিতে পারো যে ও কম শক্তিতে আগে যাবে, বেশি শক্তিতে পরে যাবে, তাই না? এটা দিয়েও ব্যাখ্যা করে দিতে পারো। মানে স্থিতিশীলতাটা মেইন ফ্যাক্টর, এটা এখন তুমি যেভাবে ব্যাখ্যা করতে কমফোর্টেবল আরকি। তারপর ওই যে স্থিতিশীলতার জন্য এটা 3d5 হলে বেশি স্থিতিশীল রাদার দেন 4s2 3p4, তাই না? এগুলাই আরকি। তেমন কিছু নাই আসলে এই চ্যাপ্টারটাতে, এইগুলাই ব্যাখ্যা করে দিবা। তারপরে যে এটা আসতে পারে ডিউটেরিয়াম, হাইড্রোজেন, একটা আইসোটোপ ব্যাখ্যা করো। তাহলে আমরা আইসোটোপের সংজ্ঞাটা দিব যে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আমরা আইসোটোপ বলবো। সো ডিউটেরিয়ামের ভর সংখ্যা 2 আর তোমার হাইড্রোজেনের ওটা 1, সো এটা দিয়ে ব্যাখ্যা করে যে ভর সংখ্যা ডিফারেন্ট, তাই এদেরকে আমরা আইসোটোপ বলতে পারবো। তারপর আইসোটোপের সংজ্ঞা দিতে বলবে যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই 3টা দিয়ে এক্সাম্পল দিয়ে দিবা, এটাই যথেষ্ট হবে। তারপর আণবিক, আপেক্ষিক আণবিক ভরের ব্যাখ্যা, এটা আসতে পারে। আর কি এখান থেকে আসলে ওই ভর সংখ্যা সংখ্যা দিয়ে জিনিসটা আসা, বা ইলেকট্রন বিন্যাস কেন ডিফারেন্ট কেন, এগুলাই আসবে, বুঝছো? তো এগুলো নিয়ে তো প্যারা খাওয়ার কিছু নেই। নাইট্রোজেনের আণবিক ভর 28, এইগুলো দেখে লজ্জা করে, আচ্ছা তাও একটু বলে দিই দেখ। দেখো নাইট্রোজেনের আণবিক ভর 28, ঠিক আছে? তো আমরা এখানে কি করবো, কোনো মৌলে বা মানে আগে সংজ্ঞাটা দিবা, আণবিক ভরের সংজ্ঞাটা কি, যে তার আপেক্ষিক পারমাণবিক ভরকে নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করে প্রাপ্ত যোগফলে হচ্ছে ওই মৌলের আণবিক ভর, তাই না? তো নাইট্রোজেনের আণবিক ভর 28 বলতে কি বোঝায়, তাই না? নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, 14। এবং আমরা যদি দ্বিপারমাণবিক কথা চিন্তা করি, N2 তো অলওয়েজ গ্যাস আকারে থাকে, সো 14 ইন্টু 2 যদি 28 করে, তার মানে 28 হচ্ছে আমাদের ওর আণবিক ভর। এটাই। এটা নাইট্রোজেন না দিয়ে কার্বন ডাইঅক্সাইড দিয়ে আসতে পারে, পানি দিয়ে মনে হয় দেখাইছে, ছিল বোধহয়, হ্যাঁ? স্লাইডে দেখে ফেলবা। সো এই তো, আর কিছু নাই এই স্লাইড গুলাতে। সো আই হোপ ক্লাসটাতে একটু হইলেও উপকার পাইছো, অ্যান্ড তুমি স্লাইডটা আই হোপ ডাউনলোড করে দেখছো। তো পরীক্ষার আগে এটা রিভাইজ করে যাও। মেইন খেলাটা হবে হচ্ছে আমার সাথে তোমার হায়ার ম্যাথে, বুঝছো? হায়ার ম্যাথের জন্য তোমরা কি কি পাবে এটা একটু বলি।
হায়ার ম্যাথের জন্য তুমি একটা ফার্স্ট টাইম সিকিউ ক্লাস দিব, তুমি কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে এসে পেয়ে যাবা। তারপর আমার এসকিউ ক্লাস রেডি আছে, এমসিকিউ হচ্ছে টপ 200 এমসিকিউ ক্লাস রেডি আছে। আর ক্যালকুলেটর হচ্ছে আমি ক্যালকুলেটর হ্যাক সব ক্যালকুলেটর দিতেছি না, কারণ অনেক পরীক্ষার হলে সিডাব্লিউটা অ্যালাউ করে নাই। আর তোমাদের ইএক্স ক্যালকুলেটর খুব বেশি মানুষের কাছে নাই, সো আমি ক্যালকুলেটর হ্যাক্সটা শুধু 991 ইএস প্লাসের জন্যই দিব। আর মোস্ট অফ দ্য স্টুডেন্টের কাছে এই ক্যালকুলেটরটাই থাকে। ঠিক আছে? সো বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও। হায়ার ম্যাথে দেখা হবে। বায়োলজি আগামগা দেখতে পারবা না, আমি বায়োলজি পারি না। ঠিক আছে? টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বেস্ট অফ লাক গাইস, ভালো করে পরীক্ষা দিই, হ্যাঁ? হায়ার ম্যাথের দিন দেখা হবে। হায়ার ম্যাথ দিন কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে এসে এই ক্লাসটা পেয়ে যাবা। ওই দিন রাতে এমসিকিউ ক্লাসটা দিয়ে দিব, পরের দিন এসকিউ আর ক্যালকুলেটর হ্যাক্স দিয়ে দিব, শেষ। ঠিক আছে? টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।